তাহলে দেখো আজকে আমরা পড়বো কি মানব শরীরতত্ত্ব, চলন ও অঙ্গচালনা, তাই তো? তোমাদেরকে এইভাবে যে আমি বুঝাই, তোমাদেরকে বুঝতে কোনো সমস্যা হয়? না ভাইয়া। সমস্যা হলে কিন্তু বলবা, ঠিক আছে? দেখো নামটা থেকে বুঝতে হবে আমরা এখানে কি পড়বো। দেখো আগে শোনো, আগে একটু বুঝে নাও যে মানব শরীরতত্ত্ব, মানব শরীরতত্ত্ব মানে কি? মানুষের শরীরের বিভিন্ন যে কার্যাবলী আছে, ঠিক আছে, যত প্রকার কার্যাবলী আছে স্বাভাবিক অবস্থায় সেই কার্যাবলীগুলোকে আমরা ফিজিওলজির আন্ডারে পড়াশোনা করি, মানে হিউম্যান ফিজিওলজি বা মানব শারীর তত্ত্ব, অর্থাৎ মানুষের শরীর নিয়ে পড়াশোনা করাকে আমরা বলতেছি, মানে শরীরের সিস্টেমগুলো নিয়ে, ঠিক আছে, সেটাকে আমরা বলতেছি মানব শারীর তত্ত্ব। তো মানব শারীর তত্ত্বের অনেকগুলো চ্যাপ্টার আছে, যেমন আমরা আছে শ্বসন ও শ্বাসক্রিয়া আছে, তারপর রক্ত সঞ্চালন আছে, হ্যাঁ, তারপরে আরো অনেক কিছু আছে। তো আমরা আজকে পড়বো চলন অঙ্গ চালনা, মানে আমরা কিভাবে হাত পা নাড়াই, আমরা কিভাবে চলাফেরা করি, এটা সম্পর্কে আমরা জানবো, ঠিক আছে? তো কেউ একজন বলতে পারো যে কিভাবে আসলে আমরা যে মনে করো যে হচ্ছে, মনে করো আমার ব্রেইন থেকে সংকেত আমার পায়ে দেওয়া হলো, গিয়ে আমি পাটাকে উঁচু করব বা পাটাকে সরিয়ে সামনের দিকে নিয়ে যাব, ঠিক আছে? তো এটা কিভাবে হয়, এখানে কোন কোন সিস্টেম দায়ী বা কোন কোন তন্ত্র দায়ী, তোমরা কি কেউ বলতে পারবা? আমার কথা বোঝা যায়নি মনে হয়, না? ভাইয়া আরেকবার একটু বলেন। আচ্ছা মনে করো আমি বলবো না, আমি সরাসরি বলে দিই। দেখো এখানে বলতেছে আমাদের শরীরে তিনটা তন্ত্র আছে। দেখো প্রধানত তিনটি অঙ্গতন্ত্র সক্রিয় থাকে, এর মধ্যে কি কি আছে দেখো, কঙ্কাল তন্ত্র, পেশিতন্ত্র আর স্নায়ুতন্ত্র, ঠিক আছে? এই তিনটা অঙ্গতন্ত্রের নামটা একটু মনে রাখো, কঙ্কাল তন্ত্র, পেশিতন্ত্র আর স্নায়ুতন্ত্র। এই তিনটা তন্ত্র সম্মিলিতভাবে আমাদের, তোমার কথাটা কাটা কাটা আসতেছে, তুমি আরেকটু, বলো। কে কি বলতেছিলে বলো, কাটা কাটা আসছে, আমি শুনতে পাই নাই। হ্যাঁ বলছি স্ক্রিনটা মানে ভালো আসছে না। আচ্ছা এটা হচ্ছে তোমার ওখানে নেটওয়ার্কের সমস্যা, কারণ আমি তো হ্যাঁ ওয়াইফাই আছি, বলতেছি আমার যে এখানে লেখাগুলো স্পষ্ট আসতেছে না। আচ্ছা তোমার ওখানে একটু নেটওয়ার্কের সমস্যা দেখা দিচ্ছে, যে বলতেছো সমস্যা হচ্ছে তার ওখানে একটু নেটওয়ার্কের সমস্যা দেখা দিচ্ছে। আচ্ছা নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, সমস্যা নেই, তুমি ক্লাসটাকে মনোযোগ দাও, আমি রেকর্ডিংটা দিয়ে দিব, দরকার হয় আরো একবার একটু দেখে নিও, ঠিক আছে? নেটওয়ার্কের সমস্যা হচ্ছে আজকে বিভিন্ন জায়গায়, আমার এখানে তো ওয়াইফাই আছে, আমার এখানে সমস্যা হচ্ছে না, কিন্তু তোমাদের ওখানে সমস্যা হচ্ছে, আমি বুঝতে পারছি। তোমরা সবাই একটু খেয়াল করো, আজকে একটু সমস্যা হবে, আজকে বেশিক্ষণ বেশিক্ষণ পড়াবো না, হ্যাঁ, অল্প একটু ধারণা দিয়ে তোমাদেরকে ছেড়ে দিব আজকে। তো দেখো আমরা কিভাবে চলাফেরা করি, অর্থাৎ আমাদের হাত পা কিভাবে নাড়াই, আমরা কিভাবে স্থান পরিবর্তন করি, সেই সম্পর্কে আমরা জানবো। তো আমাদের শরীরের মধ্যে তিনটা তন্ত্র আছে, কয়টা? তিনটা তন্ত্র আছে, তিনটা অঙ্গতন্ত্র আছে, প্রধানত তিনটা অঙ্গতন্ত্র আছে। এই তিনটা অঙ্গতন্ত্র সহযোগিতা, অর্থাৎ এই তিনটা অঙ্গতন্ত্র একত্রিত হয়ে সম্মিলিতভাবে কাজ করে বলে আমরা চলাফেরা করতে পারি। এই তিনটা অঙ্গতন্ত্রের মধ্যে কি কি আছে দেখো, কঙ্কাল তন্ত্র, পেশিতন্ত্র এবং স্নায়ুতন্ত্র, ঠিক আছে? কঙ্কাল তন্ত্র, পেশিতন্ত্র এবং স্নায়ুতন্ত্র, এই তিনটা মনে রাখবা, ঠিক আছে? একটু বলো তো এই তিনটা অঙ্গতন্ত্র কি কি? কঙ্কালতন্ত্র, পেশিতন্ত্র আর স্নায়ুতন্ত্র। আচ্ছা বলতো কঙ্কাল তন্ত্র বলতে কি বোঝায়? ভাই ওই যে মানুষের ভিতরে শরীরের যে হাড়। হ্যাঁ গুড, আমাদের যে হাড্ডি, অস্থি, তরুণাস্থি, এই সব কিছু নিয়ে। আর পেশিতন্ত্র মানে কি বলতো? পেশি যে মানুষের মানে মাংসপেশি, মাসেল যেগুলো আছে, ঠিক আছে, গোশ, এক কথায় গোশ বলি যেটা আমরা, ঠিক আছে, এটা। আর স্নায়ুতন্ত্র কি জিনিস? হ্যাঁ মস্তিষ্কের যে স্নায়ু উদ্দীপনায় সাড়া দেয় যে তন্ত্র। আচ্ছা উদ্দীপনা সংবহন, অর্থাৎ উদ্দীপনাটা এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। তো মনে করো যে আমি পাটাকে নাড়াবো, ঠিক আছে, মনে করো আমার পাটা আগুনে পুড়ছে, হ্যাঁ, বা পায়ের নিচে আগুন ধরছে, পাটাকে সরাইতে হবে, তাহলে ওই যে আগুনটা আমার পায়ে মনে করো যে হচ্ছে একটা সিগন্যাল দিল, বা একটা মনে করো যে তোমার উদ্দীপনা তৈরি করলো, তখন ওই উদ্দীপনাটা এই স্নায়ুতন্ত্রের মাধ্যমে
আমাদের মস্তিষ্কে চলে যাবে বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে চলে যাবে। এবং তোমরা জানো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র হচ্ছে মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড বা স্পাইনাল কর্ড নিয়ে গঠিত। হ্যাঁ, আমরা পরে বিস্তারিতভাবে জানবো। তো ওখানে যাওয়ার পরে যখন মস্তিষ্ক বা আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র এটা বুঝতে পারবে, তখন সেখান থেকে একটা সিগন্যাল আমার পায়ে চলে যাবে, অর্থাৎ পায়ের যে মাংসপেশিগুলো আছে ওই মাংসপেশিতে চলে যাবে। তখন ওই যে মাংসপেশিটা চলে যাবে ওই মাংসপেশিটা সংকুচিত হবে। সংকুচিত হলে ওইখানকার যে কঙ্কাল তন্ত্রের অংশ আছে, যে হাড়টা আছে পায়ে, বেসিক্যালি আমরা যেটা টিবিয়া ফিবুলা বলি, ঠিক আছে? তো এই টিবিয়া ফিবুলাটা কি হবে তখন সংকুচিত, মানে এটা হচ্ছে স্থান পরিবর্তন করবে, অর্থাৎ আমরা হাঁটার মতো একটা অবস্থা তৈরি হবে। বুঝতে পারছো তো? এটা সবকিছু একটা, এই যে তিনটা তন্ত্র বললাম, কঙ্কাল তন্ত্র, পেশিতন্ত্র, স্নায়ুতন্ত্র, এই তিনটা তন্ত্র একটা আরেকটার উপর নির্ভরশীল, অর্থাৎ তিনটা একসাথে যখন সম্মিলিতভাবে কাজ করবে তখন হচ্ছে আমরা আমাদের চলাফেরা, খাদ্য অন্বেষণ, বিভিন্ন কাজের জন্য, আত্মরক্ষা, প্রজনন প্রভৃতি যাবতীয় কাজকর্মের জন্য আমরা এই কঙ্কাল পেশি ক্রিয়াটা খুবই জড়িত। ঠিক আছে, বুঝতে পারছো বিষয়টা? হ্যাঁ জি। আচ্ছা, আমি পড়াচ্ছি, আমি একটু পরে ফোন দিচ্ছি তোমার। আচ্ছা, ওকে। তো দেখো, তাহলে এটা হচ্ছে আমাদের কঙ্কাল পেশি। তাহলে এই 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 যে আমাদের হাঁটা চলা, এই হাঁটা চলা বা আমাদের অঙ্গ চালনা, এটাকে কিন্তু আমরা অন্য একটা নামে ডাকতে পারি, সেটা হচ্ছে কঙ্কাল পেশি ক্রিয়া। কঙ্কাল পেশি ক্রিয়া, এটাকে মনে রাখবা, ঠিক আছে? অর্থাৎ কঙ্কাল এবং পেশি দুইটা সম্মিলিতভাবে, সাথে স্নায়ুতন্ত্র আছে, সম্মিলিতভাবে একটা ক্রিয়া করতেছে। এখন দেখো, আমাদেরকে জানতে হবে যেটা, সেটা হচ্ছে যে কঙ্কাল তন্ত্র কাকে বলে। ঠিক আছে, কঙ্কাল তন্ত্র কাকে বলে দেখো। আচ্ছা, আমরা যে চলাফেরা করি এটা তাহলে কিভাবে হয়? এই যে কঙ্কাল পেশি সংকোচন প্রসারণের ফলে অঙ্গের দেহাংশের চলন ঘটে, এটা মনে রাখতে হবে। কঙ্কাল এবং পেশি, এটা হচ্ছে সংকোচন প্রসারণের ফলে, ঠিক আছে? এটা মনে রাখতে হবে। বলতো, পেশি সংকুচিত হতে পারে নাকি প্রসারিত হতে পারে? কোনটা হতে পারে বলতো? প্রসারিত। আচ্ছা, যদি বলি পেশি সংকুচিত হইতে পারে, প্রসারিতও হইতে পারে, তবে সংকুচিতটা সে হচ্ছে নিজের থেকে হইতে পারে, কিন্তু প্রসারিতটা নিজের থেকে হইতে পারে না, এটা মনে রাখতে হবে। অর্থাৎ পেশিতে টান পড়ে কিন্তু ধাক্কা দেয় না। এই অধ্যায়ের শেষের দিকে একটা টপিকস আছে, এটা তোমাদের গ দাগ অথবা ঘ দাগের জন্য খুবই ইম্পর্টেন্ট, খ দাগেও দিয়ে দেয় অনেক সময়, যে পেশিতে টান পড়ে কিন্তু ধাক্কা দেয় না। ঠিক আছে, এটা ব্যাখ্যা করতে হয়, তো আমরা ওই সময় আলোচনা করবো। তো দেখো, এখন বলতেছে কঙ্কালতন্ত্র কাকে বলে। দেখো, মানবদেহের ভার বহনকারী শক্ত কাঠামোটি হচ্ছে কঙ্কালতন্ত্র, অর্থাৎ আমাদের মানবদেহের ভার বা ওজন বহন করে যে শক্ত একটা কাঠামো, যে ফ্রেম। এই যে দেখো, এই পাশে যে মহাশয়টা দাঁড়ায় আছে, এই মহাশয়টা কিন্তু আমাদের সবার মধ্যেই আছে। ঠিক আছে, আমাদের সবার মধ্যে কিন্তু এরকম একটা স্ট্রাকচার, একটা কাঠামো আমাদের মধ্যে আছে। দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ। তো এই যে কাঠামোটা, এই কাঠামোটাকে, এই ফ্রেমওয়ার্কটাকে আমরা বলতেছি কঙ্কালতন্ত্র। ঠিক আছে, এখন বলতেছে কি কঙ্কালতন্ত্র, এই যে কঙ্কালতন্ত্র বা এই হাড়গুলো, এই হাড্ডির উপরে কিন্তু পেশিগুলো থাকে, অর্থাৎ এই হাড্ডির উপরে কিন্তু মাংসপেশিগুলো তোমার লেগে থাকে, আচ্ছাদন তৈরি করে। হ্যাঁ, এই হাড্ডির উপরে কিন্তু মাসেলগুলো লেগে থাকে, অর্থাৎ মাংসগুলো লেগে থাকে, অর্থাৎ গরুর মাংস টাংস যখন খাওয়া দেখবা যে হাড়ের গায়ে লেগে থাকে, তাই না? হাড়ের গায়ে থেকে মাংসগুলো ছাড়াই ছাড়াই খাইতে খুব মজা লাগে, তাই না? আচ্ছা, যাই হোক, তাহলে পেশিতন্ত্রটা কোথায় থাকে? কঙ্কালতন্ত্রকে আচ্ছাদন দেয়। তাহলে যদি আমরা বলি যে কঙ্কালতন্ত্রের একটা কাজ বলতো, তাহলে আমরা একটা কাজ কি বলতে পারি? এখানে কিন্তু দুইটা কাজ আমি অলরেডি বলে ফেলছি। কি কি বলতো কেউ একজন? কঙ্কালতন্ত্র হচ্ছে মানব দেহের ভার বহনকারী কাঠামো গঠন করে। আচ্ছা, আর? আর ওই যে পেশি, মানে কঙ্কালতন্ত্রের উপরে হ্যাঁ, মানে হচ্ছে পেশি পেশিগুলোকে থাকে আর কি। তোমার হচ্ছে আচ্ছাদনের জন্য একটা জায়গা দেয়। ঠিক আছে, ওকে, তাহলে এই অধ্যায়ে আমরা এই বিষয়গুলো সম্পর্কেই জানবো। ক্লিয়ার? ওকে, এখন দেখো, এখানে তেমন কিছু নাই, মানবদেহে কঙ্কালতন্ত্র। এখন দেখো কঙ্কালতন্ত্র কি কি নিয়ে গঠিত, এটা আমাদের একটু মনে রাখতে হবে সুন্দরভাবে। দেখো, এখানে সুন্দর করে বলা আছে, দেখো, ভ্রূণীয় মেসোডাম থেকে, ভ্রূণীয় মেসোডাম থেকে তৈরি। বলতো মেসোডাম কি জিনিস? এটা খুব সুন্দরভাবে মুখস্থ করতে হবে। এই যে ভ্রূণীয় মেসোডাম থেকে তৈরি অস্থি এবং তরুণাস্থি নামক যোজক টিস্যুর সমন্বয়ে মানুষের কঙ্কালতন্ত্র গঠিত, যে যন্ত্র দেহের কাঠামো সৃষ্টির মাধ্যমে, অর্থাৎ দেহকে কাঠামো সৃষ্টি করে, একটা
নির্দিষ্ট আকৃতি দান করে, দেহের ভার বহন করে, পেশি সংযোগের স্থান প্রদান করে এবং ক্ষতিগ্রস্ত হতে পারে এমন অঙ্গসমূহকে রক্ষা করা হচ্ছে তাকে বলতেছে কঙ্কাল তন্ত্র। তাহলে কঙ্কাল তন্ত্রের সংজ্ঞা বলতে পারবা তোমরা এখন এটা দেখে? দেখো কঙ্কাল তন্ত্রের সংজ্ঞাটা যদি আমরা বলতে যাই তাহলে আমাদেরকে এইভাবে বলতে হবে। প্রথমত বলতে হবে কঙ্কাল তন্ত্রটা কি কি দিয়ে তৈরি, ঠিক আছে? তারপর বলতে হবে যে কঙ্কাল তন্ত্র যেটা দিয়ে তৈরি সেটা কোন জায়গার থেকে তৈরি হয়ে আসছে, হ্যাঁ। আর বলতে হবে কঙ্কাল তন্ত্রের কাজটা কি। এতটুকু বলতে পারলে কঙ্কাল তন্ত্রের সংজ্ঞাটা হয়ে যাবে। তোমাদের কদাগের জন্য এটা মুখস্থ করবা। তাহলে কঙ্কাল তন্ত্র কি কি দিয়ে তৈরি মূলত বলো? অস্থি এবং অস্থি ও তরক্তি। আচ্ছা, অস্থির ইংরেজি কি বলো তো? বলো, অস্থি বা হাড়ের ইংরেজি কি? অস্থি হচ্ছে বোন। আর তরুণাস্থি ইংরেজি? কার্টিলেজ। এই যে এখানে দেওয়া আছে, ঠিক আছে? এই নামগুলো মনে রাখতে হবে, ঠিক আছে? অস্থি এবং তরুণাস্থি মিলাই তৈরি। এখন বলা হচ্ছে যে অস্থি এবং তরুণাস্থি দিয়ে যে কঙ্কাল তন্ত্রটা তৈরি, এই অস্থি এবং তরুণাস্থি কোথার থেকে তৈরি হয় বলো তো? কোথার থেকে আসছে? ভ্রূণীয় তিনটায় লেয়ার থাকে মানুষের। মানুষ কি দ্বিস্তরী নাকি ত্রিস্তরী বলো তো? ত্রিস্তরী। ত্রিস্তরী। ত্রিস্তরীকে আমরা ইংরেজিতে কি বলি? দ্বিস্তরীকে ইংরেজিতে কি বলি বলো? ত্রিস্তরীকে তো ডিপ্লোব্লাস্টিক। আর ত্রিস্তরীকে কি বলি? ট্রিপ্লোব্লাস্টিক, ঠিক আছে? ত্রিস্তরী ভাইয়া। ট্রিপ্লোব্লাস্টিক। ট্রিপ্লোব্লাস্টিক। ট্রিপ্লোব্লাস্টিক দেখছো? জি ভাইয়া। ওকে, তো দেখো এখন বলো মানুষ দ্বিস্তরী নাকি ত্রিস্তরী? মানুষ ত্রিস্তরী। আচ্ছা, দ্বিস্তরী কিছু প্রাণী উদাহরণ বলো তো, তোমাদের পড়ানো হয়েছে, না পারলে খবর আছে। দ্বিস্তরী না ত্রিস্তরী? দ্বিস্তরী। দ্বিস্তরী দ্বিস্তরী উদাহরণ। হায়রা তো দ্বিস্তরী। আচ্ছা, আর কি ছিল? দুইটা পর্ব ছিল, দুইটা পর্ব ছিল, কি কি বলো? নিডারিয়া টিনোফেরা। নিডারিয়া টিনোফোরা। আচ্ছা, ওকে, তাই তো তোমাদের মনে থাকতেছে। দেখেছো, যারা পারতেছে না তারা ফাঁকিবাজ, ঠিক আছে? ক্লাস করো না নিয়মিত। ওকে, দেখো তো ভ্রূণের তিনটা স্তর থাকে। তিনটা স্তর কি কি বলতো? একটোডাম, মেসোডাম আর এন্ডোডাম। ওকে, গুড। একটোডাম, মেসোডাম আর এন্ডোডাম। তো এই মেসোডাম যেটা অর্থাৎ মাঝখানের যে লেয়ারটা, সেই মেসোডাম থেকে তৈরি হয় হচ্ছে আমাদের এই অস্থি এবং তরুণাস্থি, এই দুইটা জিনিস, ঠিক আছে? এবং এই অস্থি এবং তরুণাস্থির সমন্বয়ে এগুলোকে আমরা বলি যোজক টিস্যু, এক ধরনের কানেকটিভ টিস্যু, ঠিক আছে? যোজক টিস্যু। টিস্যুর প্রকারভেদ আমরা যখন পড়বো তখন দেখবো যে যোজক টিস্যু আছে, ঠিক আছে? তারপরে আরো অনেক ধরনের টিস্যু আছে, পাওয়া যায়, হ্যাঁ। এটা একটা যোজক টিস্যু, যেমন রক্ত একটা তরল যোজক টিস্যু, ঠিক আছে? তো এই যোজক টিস্যুর সমন্বয়ে এই তন্ত্রটা গঠিত। এই তন্ত্রটার কাজ কি দেখো, এখানে বলেছে দেহের আকৃতি প্রদান করে, দেহের ভার বহন করে, তারপরে পেশি বা গোস্ত লাগানোর জন্য জায়গা প্রদান করে, ক্ষতিগ্রস্ত হতে পারে এমন অর্গান যেমন আমাদের হৃৎপিণ্ড বা হার্ট, আমাদের ফুসফুস, আমাদের লিভার, এইগুলোকে রক্ষা করে, অর্থাৎ এগুলোকে ঢেকে রাখে। সেই তন্ত্রকে আমরা বলতেছি কঙ্কাল তন্ত্র। মনে থাকবে কঙ্কাল তন্ত্র কাকে বলে? এইটুকু জায়গা থেকে কিন্তু অনেকগুলো এমসিকিউ আসতে পারে। বলো তো, কেউ একজন বলো তো, এই জায়গা থেকে কি এমসিকিউ আসতে পারে? এই যে 4 লাইন পড়লাম, এই 4 লাইন থেকে দেহের ভার বহন। বলে এখান থেকে কি কি এমসিকিউ আসতে পারে বলো? পেশির সংযোগ স্থান। দেহের ভার বহন করে কে? আচ্ছা, এটা তো কঙ্কালতন্ত্র। পারি। দেহের ভার বহন করে কে? এটা পারি। এই প্রশ্নটা আসতে পারে না যেহেতু নিচের কোনটি 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 মিলায়ে কঙ্কাল তন্ত্র গঠন করে? আসতে পারে না? ওই যে আচ্ছা, বলতে পারে না তরুণাস্থি ভ্রূণীয় কোন স্তর থেকে তৈরি? জি ভাইয়া। মেসোডাম থেকে তৈরি। ওকে, তাহলে এগুলো আমাদের জানতে হবে।
আর মানবদেহের কঙ্কাল বলতে এটাকে কিন্তু আমরা বলি অন্তঃকঙ্কাল, অর্থাৎ আমাদের দেহের ভিতরে যে শক্ত যে হ্যাঁ হ্যাঁ, বল। এখানে একটু অল্প একটু অ্যাড করি হ্যাঁ শিওর। যে মেসোডার্মের এই বিষয়টা, যেখানে কিন্তু কঙ্কালতন্ত্র ছাড়াও রক্ত সংবহন তন্ত্র, লসিকা তন্ত্র, এটাও কিন্তু ভ্রূণীয় মেসোডার্মের স্তর থেকে তৈরি হ্যাঁ হয়, গুড, অনেক বুঝছো? ভালো একটা ইম্পর্টেন্ট একটা তথ্য দিছে। দেখো হ্যাঁ, মেসোডার্ম থেকে আরো কি কি আছে এটা কিন্তু বলেছে, এগুলো হচ্ছে রক্ত সংবহন তন্ত্র, হ্যাঁ হ্যাঁ লসিকা তন্ত্র, রক্ত দাঁতের সংবহন তন্ত্র, ডেন্টিন, লসিকা এগুলা তন্ত্র, মানে হচ্ছে আমাদের দেহের মাছ বরাবর যে জিনিসপত্রগুলো অবস্থান করতেছে, যেমন ধরো হাড় যদি কাটো তাহলে কিন্তু দেহের মাছ বরাবর পাবা। এরপরে আর কি আছে দেখো, যে রক্ত সংবহন তন্ত্র অর্থাৎ শিরা ধমনী, হ্যাঁ কৈশিক জালিকা, এই যেগুলো আছে এগুলো কিন্তু মেসোডার্ম থেকে তৈরি বা মেসোডার্ম থেকে আসে। আর কি কি আছে যেমন হচ্ছে লসিকা। লসিকা তোমাদের চতুর্থ অধ্যায়ে যখন পড়াবো তখন লসিকা তন্ত্র বলে একটা তন্ত্র আছে, তোমরা জানতে পারবা। যে তোমাদের দেখবা যে তোমাদের হচ্ছে গ্রীবা বা বগল, তারপরে হচ্ছে তোমার পুস্কিতে, হ্যাঁ বা গ্রোইন বলি যেটাকে আমরা, এইসব জায়গাতে দেখবা যে হচ্ছে গুটি গুটি মতো এরকম এরকম গুটি গুটি মতো দেখবা যে উঁচু 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 গ্ল্যান্ডের মতো কিছু কিছু জিনিস তোমরা দেখতে পাবে। এগুলোকে আমরা বলি লসিকা গ্ল্যান্ড বা লসিকা গ্রন্থি, ঠিক আছে? তো এই লসিকা গ্রন্থির মধ্য দিয়েও বর্জ্য পদার্থগুলো এবং অ্যান্টিবডি যেগুলো আছে আমাদের শরীরের, এই অ্যান্টিবডিগুলো লসিকা তন্ত্রের মাধ্যমে, এছাড়াও কিছু চর্বি জাতীয় খাদ্যদ্রব্য যেগুলো আছে এগুলো শরীরে হওয়ার পরে এই লসিকা তন্ত্রের মধ্য দিয়ে পরিবাহিত হয়, ঠিক আছে, সরাসরি। তো এই লসিকা তন্ত্রটাও তৈরি হ্যাঁ, হয় হচ্ছে এই মেসোডার্ম থেকে। তাহলে কেউ একজন বলো তো মেসোডার্ম থেকে কি কি তৈরি হয় একটু। ও আরেকটা বিষয় আছে যে টিস্যুর লসিকা ক্ষেত্রে তন্ত্র, কিন্তু যকৃৎ টিস্যু, মেদ টিস্যু, এগুলোও কিন্তু হ্যাঁ মেসোডার্ম হ্যাঁ মানে থেকে মাসেল যেগুলো আর কি, উৎপন্ন টিস্যু, হয়, বুঝছো? হ্যাঁ এগুলো কিন্তু হ্যাঁ, মেসোডার্ম থেকে তোমাদের তৈরি হয়। মাসুদ ভাইয়া যে বলছে টিস্যুর কথা, যোজক টিস্যুর কথা, এটা কিন্তু হ্যাঁ মেসোডার্ম হ্যাঁ থেকে উৎপন্ন হয়। এই যোজক টিস্যু যেটা আছে এটাও কিন্তু মেসোডার্ম থেকে তৈরি হয়। তো এইগুলো আসলে এই চ্যাপ্টারের অধ্যায় না, যেহেতু মেসোডার্মটা এখানে আছে, শুধু মেসোডার্মটা এখানে বলা হলো। তোমাদের এছাড়াও একটোডার্ম এবং এন্ডোডার্ম থেকে কি কি আসে এগুলো কিন্তু জানতে হবে, এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমাদের ওই চ্যাপ্টারটা যখন করাবো ওই সময় তোমরা এটা পেয়ে যাবা, ঠিক আছে? ওই টপিকটা যখন আসবে আমরা ধারাবাহিকভাবে করাবো, সমস্যা নেই। তো এখন যতটুকু আমরা জানতে পারলাম, কেউ একজন একটু জানাও যে মেসোডার্ম থেকে উদ্ভূত হয় কোন কোন জিনিসগুলো। অস্থি, তৌনস্থি, লসিকা রক্ত তন্ত্র, সংবহন তন্ত্র, তারপরে যোজক টিস্যু। আচ্ছা শোনো, তোমাদেরকে একটু বলে রাখি, তোমাদেরকে যে যতটুকু পড়াবো এর উপরে শর্ট নোট সবসময় তোমরা তৈরি করে রাখার চেষ্টা করবা, মানে হ্যান্ড নোট। তোমাদের মানে একটা নোট খাতা থাকবে বায়োলজির জন্য, প্রত্যেকটা সাবজেক্টের জন্যই রাখা দরকার, তবে আমি যেহেতু আপাতত বায়োলজি পড়াচ্ছি এই জন্য বায়োলজিটা বলতেছি। বায়োলজিতে তোমরা এই মেইন জিস্ট কথাগুলো তোমরা হচ্ছে নোট করে রাখবা, তাহলে দেখবা পড়াটা তোমাদের অনেক সহজ হয়ে যাবে। হ্যাঁ, পরে দেখবা শুধু ওই নোট খাতাটা পড়লেই তোমার হয়ে যাচ্ছে, পরে তোমার আর বই অত বেশি পড়া লাগবে না। হুম, তো এগুলো নোটস করে রাখবা। এবং তোমাদের জন্য সব থেকে খুশির একটা সংবাদ হচ্ছে, খুব তাড়াতাড়ি আমরা তোমাদের জন্য একটা কম্পিটিশন অ্যারেঞ্জ করতে যাচ্ছি, যেখানে তোমরা তোমাদের নোট খাতাটা শেয়ার করবা, মানে হচ্ছে যে কোনো একটা টপিক্সের উপর যে কোনো একটা হ্যান্ড নোট তোমরা শেয়ার করবা। এবং এইখানে কতটা লাভ রিয়াক্ট করতেছে, কতটা তোমার হচ্ছে লাইক করতেছে, হ্যাঁ কতটা কমেন্ট করতেছে, এবং তোমার ওই পোস্টটা কতটা শেয়ার করতেছে তার উপর ভিত্তি করে আমরা একটা তোমাদের একটা ইভেন্ট চালু করতে যাচ্ছি, যে ইভেন্টটা 3টা পর্যায়ে থাকবে। তোমাদের এই তো খুব তাড়াতাড়ি আমরা ছেড়ে দিব আমাদের 1000 মেম্বার পূর্তি উপলক্ষে। তোমাদের সুজন ভাইয়ের সাথে আব্দুল সালাম সুজন ভাইয়ের সাথে কালকে গত রাতে অনেকক্ষণ কথা হলো, প্ল্যান হলো এটা নিয়ে। তো সেখানে তোমরা এই তোমাদের নোটস গুলো দিবা, তোমাদেরকে বেশ বড় অঙ্কের একটা স্কলারশিপ তোমাদেরকে এখান থেকে প্রোভাইড করা হবে, বা স্কলারশিপ বলো বা গিফট বলো। তোমাদের যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে এবং যারা প্রথম দিকে থাকবে, আমরা কতজনকে দিব এটা এখনো ফিক্স করিনি, তবে এটা খুব তাড়াতাড়ি তোমরা জানতে পারবা, পোস্ট পেয়ে যাবা। তো তোমরা এখন থেকেই যদি নোটস গুলো করতে পারো তো এখান থেকে তোমাদের অনেক সুবিধা হবে, তোমাদের পড়াশোনাটা এক হচ্ছে গোছানো হয়ে যাবে। তারপর তোমাদের যে বায়োলজিটার যে তোমরা ভয় পাও এই ভয়টা তোমাদের আর থাকবে না। তৃতীয়ত হচ্ছে তোমাদের খুব বেশি পড়া লাগবে না, নিজে নোট করে লিখলে একবার চোখ বুলালেই এনাফ। হ্যাঁ, তো তোমরা চেষ্টা করবে নোটস গুলো রেডি করে রাখার জন্য। আমার এইচএসসি লেভেলের যে নোটস গুলো ছিল এখনো আছে, আমি এখনো তোমাদের যখন পড়াইতে আসি তখন মাঝে মধ্যে আমার শুধু নোটসটা দেখলে আমার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়, ইজিলি তোমাদেরকে পড়াইতে পারি, ঠিক আছে? তো এটা অনেক হেল্পফুল হবে তোমাদের জন্য। হ্যাঁ আচ্ছা, শোনেন, হ্যাঁ বলো। হচ্ছে এই যে আমরা টি ক্লাসে তো এখান থেকে একটু ওখান থেকে একটু করতে এইগুলো কি করে? যে কোনো একটা, আচ্ছা আচ্ছা তোমরা এগুলো কিরকম ব্যবস্থা আমরা পেইড ব্যাচ থেকে শুরু হয় না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো, তোমরা পেইড ব্যাচ থেকেই শুরু করো। তবে এটা বললাম যে ইভেন্টটা হতে যাচ্ছে এটার জন্য উদ্দেশ্যে তোমাদেরকে বলে দিলাম, এটা তো আসলে বুস্ট করা হবে, এটা হচ্ছে সারা বাংলাদেশে অনেকেই থাকবে, যারা ফ্রি ক্লাস করতেছো
তারা চাইলে থাকতে পারবে, যারা পেইড বেসে আছো তারাও চাইলে থাকতে পারবে, এবং এর বাইরেও অনেকেই থাকবে, তোমরা তখন দেখতে পাবা। হ্যাঁ, এই জন্য তোমাদেরকে আগে থেকে একটু বলে রাখলাম যে তোমরা একটু নোট টোট করে সুন্দর করে আর্ট টাইপ করে একটু তোমরা প্র্যাকটিস করতে লাগবে, কারণ যেহেতু তোমাদের সাথে আমাদের কোন একটা বিষয়ের উপর নোটটা করতে হবে তোমাদের যে কোনো টপিকস এর উপর, মানে তোমাদের প্রত্যেক topic এই পর্যন্ত তারপরে যতগুলো ক্লাস নেওয়া হয়েছে যে কোনো টপিকস এর উপর নিতে পারো, বা অন্য যে কোনো বিষয়ের উপর তোমরা একটা হ্যান্ড নোট তোমরা প্রোভাইড করবা, তবে এটা অবশ্যই নিজের হইতে হবে, ঠিক আছে? এবং এটা সম্পর্কে আমরা বিস্তারিত দিব, এখন আপাতত বলতেছি না, আমরা ক্লাসটা কন্টিনিউ করি, পরে তোমরা গ্রুপে পেয়ে যাবা এই সম্পর্কিত নোটিশ, আচ্ছা ঠিক আছে? ওকে, তো এই যে আচ্ছা। কঙ্কালটা, তাহলে এটাকে আমরা বলতেছি মূলত অন্তকঙ্কাল নামেও পরিচিত। বাইরের থেকে অন্তকঙ্কাল দেখা যায় না, এটা কিন্তু আমরা দেখতে পাই না, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো কঙ্কাল তন্ত্রের কাজ কি, আমরা কিন্তু বলেই ফেলছি। প্রথমত কাজ কি বলো, দৈহিক কাঠামো গঠন, অর্থাৎ দেহের একটা কাঠামো বা একটা শেপ দিয়ে দেয়, ঠিক আছে? তাহলে এর একটা কাজ হয়ে গেল, দেহের একটা শেপ দিয়ে দেয় বা একটা কাঠামো দিয়ে দেয়, তারপর কি করে প্রোটেক্ট করে, ঠিক আছে? গুরুত্বপূর্ণ অঙ্গাণু যেগুলো আছে, যেমন আমাদের ব্রেইন, ফুসফুস, হৃৎপিণ্ড, সুষুম্নাকাণ্ড। বলো তো সুষুম্নাকাণ্ড কাকে বলে? কোন জিনিস সুষুম্নাকাণ্ড চেনো তোমরা? সুষুম্নাকাণ্ডের দৈর্ঘ্য কত লিখে নাও এটা তোমাদের খাতায়, এটা কিন্তু মেডিকেলে আসলে কোশ্চেন, 45 সেন্টিমিটার। অর্থাৎ আমাদের যে মেরুদণ্ডের যে হাড় আছে না পিঠের দিকে, এই মেরুদণ্ডের মধ্যে একটা ক্যানেল আছে, একটা গহ্বর আছে, হ্যাঁ? এই ছিদ্রপথে ব্রেইনেরই একটা অংশ এখান থেকে কিন্তু চলে যায়, ঠিক আছে? নিচের দিকে চলে আসে, সেটাকে আমরা বলি সুষুম্নাকাণ্ড। এটা হচ্ছে 45 সেন্টিমিটার লম্বা, এটা এটা লিখে নাও, ঠিক আছে? সুষুম্নাকাণ্ড এটা হচ্ছে 45 সেন্টিমিটার লম্বা। আচ্ছা, ক্লাসটা আর 9 মিনিট। ভাইয়া বিষয়টা আরেকবার বলেন। আচ্ছা, বলতেছি, ক্লাসটা 9 মিনিট পর শেষ হয়ে যাবে, তোমরা সাথে সাথে আবার জয়েন দিবা, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, এটা হচ্ছে তোমার সুষুম্নাকাণ্ড। সুষুম্নাকাণ্ডের দৈর্ঘ্য হচ্ছে 45 সেন্টিমিটার, 45 সেন্টিমিটার, ঠিক আছে? সহজে বলি, উদাহরণ দিলে বুঝতে পারবা। তোমরা হাঁস মুরগি জবাই করছো না? হাঁস মুরগি কাটছো কেউ? না ভাইয়া। কেউ কাটেনি এখানে? তো দেখবা যে মুরগির যে গলার যে হাড়গুলো আছে, হ্যাঁ, এই হাড়গুলোতে দেখবা তুমি ওই যে হাড়ের ভিতর থেকে কাঠি দিয়ে দিয়ে সাদা একটা অংশ বের করে দেয়া হয়, ঠিক আছে? সাদা একটা জিনিস। তো এটাকে বলা হয় সুষুম্নাকাণ্ড। মানুষের ক্ষেত্রে এটা, আমাদের পিঠের দিকে হাত দিয়ে দেখবা উঁচু উঁচু করে কিছু কিছু বোনস আছে, এগুলোকে আমরা বলি কশেরুকা বা ভার্টিব্রা বলি ইংরেজিতে, ঠিক আছে? এই ভার্টিব্রার মধ্যে একেবারে ওই ব্রেইনের নিচ থেকে, অর্থাৎ সেই গলা গলা অর্থাৎ ঘাড়ের উপর থেকে শুরু করে একেবারে পর্যন্ত বিস্তৃত, আমাদের একেবারে ওই যে নিচের দিকে একেবারে কক্সিক্স বলে একটা হাড় আছে, ওই হাড় পর্যন্ত বিস্তৃত। আমি তোমাদের চিত্র দেখালে বুঝতে পারবা। এই যে দেখো, এই যে চিত্রটা এখানে আছে, যে সাহেব দাঁড়াই আছে এখানে, এই সাহেবের যদি আমি তোমাদেরকে দেখাই, তাহলে এখান থেকে দেখো যে এই পুরা পুরা এইখান থেকে তো ব্রেন শেষ হলো, এই এখান থেকে শুরু করে এই ভিতর দিয়ে এই হাড়ের মধ্যে দিয়ে এই পর্যন্ত বিস্তৃত, ঠিক আছে? টোটালি সুষুম্নাকাণ্ড এর ভিতর দিয়ে থাকে, হ্যাঁ? তো এইটার দৈর্ঘ্য কত বললাম আমরা? 45 সেন্টিমিটার, ঠিক আছে? দৈর্ঘ্য কত? সুষুম্নাকাণ্ডের দৈর্ঘ্য কত? জি ভাইয়া। 45 সেন্টিমিটার। পৃথিবী উল্টায় যাবে, কিন্তু এটা কিন্তু ভোলা যাবে না, ঠিক আছে তো? জি ভাইয়া। আচ্ছা, এগুলো কিন্তু এমসিকিউ এর জন্য অনেক ইম্পর্টেন্ট, হ্যাঁ, এই জন্য তোমাদেরকে বারবার করে বলেছি। তো দেখো তাহলে এই এই যে কঙ্কালতন্ত্রের কাজ কি? দেহের কাঠামো গঠন করা, তারপর সুরক্ষা দেওয়া। সুরক্ষা দিবে কাকে? দেহের, আমাদের দেহের ভিতরে যে ভাইটাল ভাইটাল যে অর্গানগুলো আছে, হ্যাঁ, এই অর্গানগুলো যেমন মস্তিষ্ক, ফুসফুস, হার্ট, হ্যাঁ, তারপর ইন্টেস্টাইন, আমাদের পেটের যে নাড়িভুড়ি টুড়ি আছে, এগুলো সব কিন্তু কিন্তু প্রোটেকশন দেয়, ঠিক আছে? তারপরে দেখো সংযোগতল সৃষ্টি, যেমন পেশি, লিগামেন্ট, টেন্ডন, ঠিক আছে? এগুলো কিন্তু কঙ্কালের সাথে লেগে থাকে। এখন তোমাদের প্রশ্ন লাগতে পারে যে লিগামেন্ট কি জিনিস আর টেন্ডন কি জিনিস, একটু পরে আমরা বিস্তারিত দেখতেছি, এখানে আছে, ঠিক আছে? তো এইগুলো কিন্তু এই কঙ্কাল তন্ত্রের সাথে আটকে থাকে। এরপরে দেখো এখানে কি আছে। আচ্ছা দেখো, এরপরে দেখো আর কি কাজ করে, চলন, অর্থাৎ এইগুলোর কোঅর্ডিনেশন মিলাই কিন্তু আমরা আমাদের চলতে সুবিধা হয়, ঠিক আছে? আর তারপরে কি আছে, দেহের ভার বহন। তাহলে দেহের ভার বহন অর্থাৎ আমাদের দেহের যে ওজন আছে, হ্যাঁ, এই ওজনটা কিন্তু ট্রান্সমিশন হয়, অর্থাৎ প্রবাহিত হয়, অর্থাৎ ভূমিতে পতিত হয়। এটা কিন্তু টোটালি এই কঙ্কালতন্ত্রের মাধ্যমে। তাহলে যদি বলে কঙ্কালতন্ত্রের কাজ কি কি, তাহলে লিখতে পারবো না 2-5 কথা? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এই যে কাজটা বললাম, এটা কিন্তু কঙ্কালতন্ত্রের যান্ত্রিক কাজ, অর্থাৎ মেকানিক্যাল যে সাপোর্ট। আর এইগুলো ছাড়াও আরো কিছু স্পেশাল কাজ করে, যেটা আমরা চোখে দেখতে পাই না কিন্তু ভিতরে ঘটে, ঠিক আছে?
তো এই ভিতরে ঘরে তার মধ্যে কি আছে দেখো, প্রথমত আছে রক্তকণিকা উৎপাদন। অর্থাৎ আমাদের তোমরা যখন চতুর্থ অধ্যায়ে পড়বা রক্ত সংবহন তন্ত্র, তখন দেখবো এখানে বলবে যে রক্তগুলো উৎপন্ন হয় মানে হচ্ছে হিমোসাইটোপ্লাস্ট, অর্থাৎ অস্থিমজ্জার মধ্যে যে লাল অস্থিমজ্জা আছে, লাল অস্থিমজ্জা হচ্ছে এখানে তৈরি হয়। এবং তোমাদের এখানে খুব সুন্দর করে কিছু কিছু জিনিসের নাম দেওয়া আছে, যেমন স্টারনাম একটা বোনস, আমরা একটু পরে দেখাবো, এই বোনসের নামগুলো মুখস্থ করবা। স্টারনাম, পাজর, পাজর মানে কি বুকের খাসার যে বোনস গুলো আছে, যে পাজর অর্থাৎ বুকের খাঁচাটা তৈরি করছে যেটা, এখানে যে বোনস গুলো আছে এটাকে বলে পাজর। আর হচ্ছে কশেরুকা অর্থাৎ ভার্টিব্রা, পিছন দিকে যে বোনস গুলো আছে করটি, মানে আমার মাথা, আমাদের মাথার যে বোনস গুলো আছে, হ্যাঁ, মাথা সহ মুখ, পুরো মুখ দিয়ে মাথা দিয়ে যে বোনস গুলো আছে তাকে আমরা বলি করটি। হ্যাঁ, এই করটি। এবং ফিমার, ফিমার হচ্ছে আমাদের দেহের সব থেকে বড় হাড়। এটা মনে রাখবে, আমাদের দেহের সব থেকে বড় হাড় কোনটা? বলো বলো বলো। ফিমার। আর সব থেকে ছোট হাড় কোনটা? বলো সব থেকে ছোট হাড় কোনটা? এই হাড়টার নাম শুনছো কখনো? লিখে নাও। সব থেকে বড় হাড় হচ্ছে ফিমার। ফিমার হচ্ছে পায়ের হাড়, অর্থাৎ আমাদের আমরা যেটা বলি রান, পায়ের রানের এখানে যে তোমার হচ্ছে বোনসটা আছে সেটাকে বলি ফিমার। এটা সব থেকে বড় হাড়, ঠিক আছে, দেহের। আর সব থেকে ছোট হাড় সেটাকে বলি আমরা স্টেপিস, ঠিক আছে। স্টেপিস এটা হচ্ছে কানের একটা হাড়, ঠিক আছে। আমাদের পায়ের যে রান বলি আমরা, হ্যাঁ, হাঁটুর উপর থেকে কোমর পর্যন্ত যে হাড়টা আছে এই হাড়টাকে বলি আমরা ফিমার। হ্যাঁ, এই হাড়টা হচ্ছে মানবদেহের সব থেকে বড় হাড়। আর সব থেকে ছোট হাড় হচ্ছে স্টেপিস। এই যে লিখলাম আমি স্টেপিস। তোমরা জানো আমাদের কানের মধ্যে, আমাদের অন্তঃকর্ণের মধ্যে তোমার হচ্ছে 3টা হাড় থাকে, ঠিক আছে। অন্তঃকর্ণের মধ্যে না, মধ্যকর্ণের মধ্যে। তোমরা জানো কানের 3টা ভাগ, বহিকর্ণ, মধ্যকর্ণ এবং অন্তঃকর্ণ। এই মধ্যকর্ণের মধ্যে 3টা হাড় থাকে, তার মধ্যে সব থেকে ছোট হাড়, অর্থাৎ আমাদের দেহের সব থেকে ছোট হাড় সেটা হচ্ছে স্টেপিস। আমরা একটু পরে বক্সের মধ্যে সব তোমাদের জানাবো, ঠিক আছে। তো এই হাড়গুলো থেকে কিন্তু আমাদের কি তৈরি হয়, তাহলে এই যে রক্তগুলো তৈরি হয় বেসিক্যালি কোথায় কোথায়? স্টারনাম, বুকের পাঁজরের হাড়, কশেরুকা, করটি, ফিমার এবং হিউমেরাস। হিউমেরাস হচ্ছে আমাদের হার্টের, অর্থাৎ আমাদের যে কনুই বলি। স্টারনামটা বুকে থাকে, আমি একটু পরে দেখাচ্ছি তোমাদেরকে। এখানে একটু আপাতত মনে রাখো যে এখান থেকে রক্ত তৈরি হয়, একটু পরে আমি চিত্রে দেখাচ্ছি তোমাদের সব, ঠিক আছে। ওকে, তো এখান থেকে কিন্তু এটা তৈরি হয়, রক্তগুলো তৈরি হয়। আচ্ছা, 3 মিনিট সময় আছে, আমি আর একটু বলি। তো দেখো রক্ত উৎপাদন, দেখো আমাদের সবাই মনে করে যে রক্ত দেয়, রক্ত কত মাস পর পর দিতে পারে বলো তো একজন ব্যক্তি? 4 মাস পর পর। 4 মাস পর পর বা 3 মাস পর পরও বলা আছে কোথাও কোথাও, ঠিক আছে। তো 3 মাস বা 4 মাস যেটা হোক তোমরা দিবা। তবে লোহিত রক্তকণিকার তোমার হচ্ছে বেঁচে থাকে হচ্ছে 4 মাস, এটা মনে রাখবা। 120 দিন বা 4 মাস, ঠিক আছে। আর রক্ত দান করা যায় 3 মাস পর পর, ঠিক আছে। কারণ কি দেখো, আমাদের দেহে প্রতি সেকেন্ডে, এটা খুব সুন্দর করে মনে রাখতে হবে, অবশ্যই মনে রাখতে হবে, আমাদের এই যে অস্থিমজ্জা আছে, এই অস্থিমজ্জা থেকে প্রতি সেকেন্ডে গড়ে 26 লক্ষ লোহিত রক্তকণিকা তৈরি হয়। গড়ে 26 লক্ষ। এটা খুব সুন্দর করে করে তোমাদের বইতে যদি এর থেকে 26 লক্ষ না থেকে 20 লক্ষ বা 30 লক্ষ থাকে তাহলে তোমরা সেটা দিবা, ঠিক আছে। আমার বইয়ের এডিশন অনুযায়ী 26 লক্ষ দেখতেছি, তোমাদের বইতে কোনটা দেওয়া আছে দেখে ওইটা দিবা। তবে আপাতত 26 লক্ষ মুখস্থ রাখো, ঠিক আছে। লেটেস্ট ভার্সন বইতে যেটা আছে 26 লক্ষ আছে ভাইয়া। আচ্ছা, ওকে, তাহলে 26 লক্ষই হচ্ছে ফাইনাল। আগে ছিল 20 লক্ষ, এখন 26 লক্ষ বানিয়ে দিছে। মানে এই তথ্যগুলো পরিবর্তিত হতে থাকে। তো এই যে অস্থিমজ্জা আছে, লাল অস্থিমজ্জা, এই লাল অস্থিমজ্জার থেকেই হচ্ছে রক্তটা তৈরি হয় এবং প্রতি সেকেন্ডে 26 লক্ষ করে লোহিত রক্তকণিকা তৈরি হয়, এটা মনে রাখবা, ঠিক আছে। আর অবিরামভাবে লোহিত রক্তকণিকা উৎপাদন ছাড়াও লাল অস্থিমজ্জা অনুচক্রিকা উৎপন্ন করে। এখান থেকে শুধু লোহিত রক্তকণিকা না, অনুচক্রিকাও তৈরি হয় এবং ম্যাক্রোফেজও তৈরি হয়। ম্যাক্রোফেজ কি জিনিস? ম্যাক্রোফেজ মনে রাখবা, মনোসাইট বলে একটা কোষ আছে। লিম্ফোসাইট এবং মনোসাইট, এই দুইটা জিনিস একসাথে মিলে তোমার হচ্ছে তোমার অনেক সময় করে, যেটা করে সেটা হচ্ছে তোমার ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় খাদ্যদ্রব্য ভক্ষণ করে। কোনো তোমার খাদ্যদ্রব্য ঠিক না, কোনো বাইরে থেকে কোনো জীবাণু, ভাইরাস, ব্যাকটেরিয়া হলে সেগুলোকে ভক্ষণ করে। তো যখন এই মনোসাইটগুলো যখন কোষ থেকে পুষ্টি খাদ্যদ্রব্য নিয়ে বড় হয়ে যায় তখন তাকে আমরা বলি ম্যাক্রোফেজ, ঠিক আছে। তো এটা মনে রাখবা। তোমরা সবাই জয়েন দিবা, এক্ষুনি আবার জয়েন দিবা। তো তাহলে শারীরবৃত্তীয় কাজের মধ্যে কি আছে? এই যে হাড় গোলগুলো আছে বা এই যে কঙ্কাল তন্ত্র আছে, এটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে রক্ত উৎপাদন করা। আর এই রক্ত উৎপাদনটা কোথা থেকে হয়? লাল অস্থিমজ্জা থেকে হয়, ঠিক আছে। এই লাল অস্থিমজ্জা আরেক নাম হচ্ছে হিমোসাইটোব্লাস্ট, লিখে নাও। লাল অস্থিমজ্জা কোথা থেকে? হিমোসাইটোব্লাস্ট।
আমি লিখে দিচ্ছি, লিখে নাও, হিমোসাইটোব্লাস্ট। লাল অস্থিমজ্জার বা অস্থির হিমোসাইটোব্লাস্ট থেকে কিন্তু এই রক্তকণিকাগুলো তৈরি হয়, দেখতে পাচ্ছ? ওকে, আর তাহলে বলো এবার কোন কোন বোনস থেকে বেসিক্যালি তৈরি হয়? এগুলো মুখস্থ রাখতে হবে, স্টারনাম, বুকের পাঁজর, কশেরুকা, করোটি এবং ফিমারো হিউমেরাসের মাথা, মানে উপরের দিক থেকে, ঠিক আছে, লোহিত রক্তকণিকা তৈরি হয়। এবং প্রতি সেকেন্ডে কি পরিমাণ লোহিত রক্তকণিকা তৈরি হয়? 26 লক্ষ। 26 লক্ষ। ওকে, এটা মনে রাখতে হবে, এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট এই 26 লক্ষ, ঠিক আছে। আর শুধু কি লোহিত রক্তকণিকা তৈরি হয় নাকি আর কি কি তৈরি হতে পারে? অনুচক্রিকা উৎপন্ন হয় আর ম্যাক্রোফেজ তৈরি হয়, ঠিক আছে। আর ম্যাক্রোফেজ ধারণ করে, তৈরি হয় বলতে কি, ম্যাক্রোফেজ তো আসলে মনোসাইট থেকে পরবর্তীতে তৈরি হয়, তো ম্যাক্রোফেজ গুলো এখানে থাকে, ঠিক আছে। এবং মনে রাখবা এই বোনসের মধ্যে যে ম্যাক্রোফেজ গুলো থাকে তাকে আমরা বলি অস্টিওক্লাস্ট, লিখে নাও, অস্টিওক্লাস্ট। বোনসের মধ্যে যে ম্যাক্রোফেজ গুলো থাকে তাকে আমরা বলি অস্টিওক্লাস্ট। কি বলি? অস্টিওক্লাস্ট। অর্থাৎ অস্থির মজ্জার মধ্যে যে তোমার ম্যাক্রোফেজ গুলো থাকে তার নাম হচ্ছে অস্টিওক্লাস্ট, ঠিক মনে থাকবে তো? আচ্ছা, জয়েন দাও সবাই, জয়েন দাও। আচ্ছা, শোনা যায় আমার কথা? শোনা যায়? জি ভাইয়া। মেহরাব বলো, কি অবস্থা তোমার, কেমন আছো? জি ভাইয়া। ভাইয়া ভালো আছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি শুরু করলাম। এখানে আমরা ছিলাম হচ্ছে, চলে আসছে সবাই মোটামুটি। ওকে, তো তাহলে রক্ত উৎপাদনটা আমরা পড়ে ফেলছি, শারীরবৃত্তীয় কাজ। আর কি কি কাজ করতে পারে দেখো, আমাদের শোনার ক্ষেত্রে অর্থাৎ শ্রবণ, আমাদের শোনার ক্ষেত্রে এই বোনসগুলো কিন্তু অনেক হেল্প করে। দেখো, কঙ্কাল তন্ত্রে কিন্তু শারীরবৃত্ত প্রক্রিয়ায় সহায়তা করে। এবং আমাদের যে বক্ষপিঞ্জরের মধ্যে দেখো, যে বক্ষপিঞ্জর আছে অর্থাৎ আমাদের বুকের খাঁচাটা আছে, এটা কিন্তু আমাদের শ্বাস প্রশ্বাস নিতে অনেক হেল্প করে, ঠিক আছে। আমাদের শ্বাস প্রশ্বাস নিতে কিন্তু এটা অনেক হেল্প করে। এবং পাশাপাশি দেখো, মধ্যকর্ণের যে কর্ণাস্থি, অর্থাৎ আমরা জানি যে মধ্যকর্ণের মধ্যে 3 ধরনের অস্থি থাকে, আমরা একটু পরে দেখবো। সেই 3 ধরনের অস্থি কিন্তু আমাদের শুনতে সাহায্য করে। তাহলে তোমাদের প্রথমে কেউ মনে হচ্ছিল না শুনে যে আসলে হাড় কিভাবে আমাদের শুনতে সাহায্য করে? কি কেমন একটা মনে হচ্ছিল না? জি ভাইয়া। কিন্তু আমাদের মধ্যকর্ণের মধ্যে 3টা হাড় থাকে, একটা হচ্ছে ম্যালিয়াস, একটা হচ্ছে ইনকাস, আর একটা হচ্ছে স্টেপিস। বলতো এই স্টেপিসটাকে আমরা কি বলছিলাম একটু আগে? ছোট হাত। হ্যাঁ, দেহের সব থেকে ছোট হাড়। আর দেহের সব থেকে বড় হাড় কোনটা? বড় অস্থি কোনটা? ফিমার। ফিমার। ওকে, তো এটা মনে রাখতে হবে। তাহলে আমাদের দেখো যে শ্বাস প্রশ্বাসে কিভাবে সাহায্য করতেছে। দেখো, আমাদের শ্বাস প্রশ্বাসে যেভাবে সাহায্য করতেছে, আমরা যখন শ্বাস নিই তখন দেখবা যে আমাদের বুকটা উঁচু হয়, আবার যখন শ্বাস ছেড়ে দিই তখন কিন্তু নিচু হয়ে যায়, দেখছো? জি ভাইয়া। তো এই কারণে আমাদের বুকের মধ্যে যে ধারণ ক্ষমতা, যে জায়গাটা দেখো, আমাদের লাংসটা কিন্তু ফুলে যায়। আমরা যখন বাতাস ইনটেক করি তখন কিন্তু আমাদের ফুসফুসটা ফুলে যায়। তো এই ফোলা ফুসফুসটার জায়গা দেওয়ার জন্য কিন্তু ভিতরে জায়গা দরকার হয়। এই জন্য আমাদের ইন্টারকোস্টাল মাসেল থাকে, অর্থাৎ আমাদের এই যে বক্ষপিণ্ডরের মধ্যে যে রিবস গুলো আছে বা যে পরশুকা আছে, এই পরশুকার উপরে কিছু মাসেল থাকে, ইন্টারকোস্টাল মাসেল বলি আমরা, বা ইন্টারকোস্টাল মাংসপেশি। এই পেশিগুলো সংকুচিত হলে তখন আমাদের বক্ষপিণ্ডরটা প্রশস্ত হয়ে যায়, অর্থাৎ ভিতরে জায়গাটা বেড়ে যায়। এই কারণে আমাদের শ্বাস প্রশ্বাস নিতে সাহায্য করে। পাশাপাশি আমাদের মধ্যকর্ণের মধ্যে 3 ধরনের বোনস থাকে, সেই 3টাকে বলি আমরা কানের অস্থি বা কর্ণাস্থি, ঠিক আছে। তো এই কর্ণাস্থি 3টা হচ্ছে কানের, অর্থাৎ শব্দের যে একটা ওয়েভ আছে, তরঙ্গ আছে, হ্যাঁ, যখন আমাদের কানের মধ্যে আসে ওই তরঙ্গটা, ওর মধ্য দিয়ে একটা নার্ভ আছে, এটাকে আমরা বলি হচ্ছে তোমার অকুলোমোটর, অকুলোমোটর মেবি। তো এই নার্ভটা দিয়ে হচ্ছে আমাদের ব্রেনের মধ্যে চলে যায়, আমরা বলে দিব তোমাদেরকে এটা, ঠিক আছে। আমাদের ব্রেইনে চলে যায়, হ্যাঁ, ব্রেনে যাওয়ার পরে তোমার হচ্ছে আমাদের ব্রেইনে কিন্তু আমরা এটা শুনতে পাই, ঠিক আছে। তো এই শোনার ক্ষেত্রে কিন্তু এই যে কানের যে 3টা বোনস আছে, এই 3টা বোনস কিন্তু আমাদের হেল্প করে, ঠিক আছে। এরপর আর কি আছে দেখো, রোগ প্রতিরোধ করতে, অর্থাৎ আমাদের রোগ প্রতিরোধ করতে অস্থির। দেখো, এখানে একটা কোষ আছে যে রেটিকুলো এন্ডোথেলিয়াল তন্ত্র, অর্থাৎ হাড়ের মধ্যে যে রেটিকুলো এন্ডোথেলিয়াল যে সেল আছে, এই সেল থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে অংশ নেয়, অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতায় অংশ নেয় এই রেটিকুলো এন্ডোথেলিয়াল সেল, এটা মনে রাখবা।
তাহলে হাড়ের কোন জিনিসটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতায় অংশ নেয়? রেটিকুলার এন্ডোথার্মিয়াল রেটিকুলো এন্ডোথেলিয়াল তন্ত্র, এটা মনে রাখতে হবে, ঠিক আছে। তারপরে দেখো হাড়ের মধ্যে কি আমরা জানি না যে দেখবা যাদের হাত পাটা ভেঙে গেলে কি ক্যালসিয়াম খেতে দেয় না বাড়ি ডাক্তারে? জি ভাইয়া। তার মানে কি, কারণ কি এই হাড় আমাদের যে অস্থি আছে বোনস, এটা কিন্তু অনেক ধরনের তোমার হচ্ছে ইলেকট্রোলাইটস বলি আমরা এগুলোকে, তো অনেক ধরনের এই যে মিনারেলস বলি, এই মিনারেলস বা ইলেকট্রোলাইটস এগুলো কিন্তু সঞ্চয় করে রাখে, হ্যাঁ, অর্থাৎ খনিজ পদার্থ সঞ্চয় করে রাখে, খনিজ লবণ। তার মধ্যে ক্যালসিয়াম অন্যতম, ক্যালসিয়াম আছে, ফসফরাস, ম্যাগনেসিয়াম, হ্যাঁ, সালফেটও আছে, ঠিক আছে, সালফেট। তো এই ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম এইগুলো কিন্তু সঞ্চয় করে রাখে, প্রয়োজনে রক্ত সরবরাহ করে। তাহলে ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম এগুলো সঞ্চয় করে রাখে। তাহলে খনিজ লবণ, কোন কোন খনিজ লবণ সঞ্চয় করে রাখে আমাদের অস্থিগুলো বা কঙ্কালতন্ত্র, একটু বলো। ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম ওকে, ক্যালসিয়াম, থাকে। ক্যালসিয়াম, ফসফরাস এবং ম্যাগনেসিয়াম সঞ্চয় করে রাখে, ঠিক আছে। এগুলো এমসিকে আসবে কিন্তু, ঠিক আছে। তারপরে আর কি কি আছে দেখো, যে দেহের অভ্যন্তরীণ চাপ নিয়ন্ত্রণ করে এবং আয়নিক সমতা বজায় রক্ষা করে। যেমন ধরো যে এখানে কিছু বিষয় আছে, আমাদের শরীরের রক্ত বা রক্ত সংবহন তন্ত্র যেটা, হ্যাঁ কেউ কিছু বলতেছো? বুঝি ভাই, আপনি বললেন না যে সালফেটও থাকে ওর ভিতরে, তাহলে যদি আমাদের শোনে যে কোন কোন খনিজ লবণ থাকে, তাহলে কি আমরা সালফেটের কথা উল্লেখ করব? উল্লেখ করতে পারো, তবে তোমাদের বলছি যেহেতু বলিনি, উল্লেখ না করলেও সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ওকে। তো দেখো আমাদের এই যে মনে করো যে এটা হচ্ছে একটা হাড়, ঠিক আছে, এটা হচ্ছে একটা হাড়, আর এর বাইরে মনে করো যে আমাদের হচ্ছে এটা মনে করো একটা কোষ, এই কোষের মধ্যে মনে করো রক্ত টক্ত আছে, ঠিক আছে, অনেক ব্যবসা আছে, কোষ না, মনে করো এটা হচ্ছে রক্তনালিকার মধ্যে রক্ত আছে, হ্যাঁ। তো এখন কথা হচ্ছে যে চাপ ও আয়নিক সমতা রক্ষা করে, এটা বলতে বোঝাচ্ছে যে দেহের অভ্যন্তরীণ চাপটা নিয়ন্ত্রণ করে। আমাদের এর মধ্যে কিছু জিনিস থাকে, যেমন হচ্ছে তোমার সোডিয়াম, হ্যাঁ, কিছু আয়ন থাকে, যেমন সোডিয়াম আছে, হ্যাঁ, তারপরে হচ্ছে পটাশিয়াম আছে, তারপরে ক্লোরাইড আয়ন আছে, হ্যাঁ, তারপরে এই যে ম্যাগনেসিয়াম যেটা আছে এটাও হচ্ছে ম্যাগনেসিয়াম আয়ন হিসেবে থাকে, হ্যাঁ, তারপরে এই যে ক্যালসিয়াম, এগুলো সব কিন্তু আয়ন হিসেবে থাকে, ঠিক আছে। তো এইগুলোকে আমরা বলি অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল, অর্থাৎ এইগুলো একটা প্রেসার, একটা চাপ সবসময় দিয়ে রাখে, হ্যাঁ। তো এই চাপকে আমরা বলি কলয়েডাল অসমোটিক প্রেসার, সংক্ষেপে আমরা সিওপি বলি, ঠিক আছে। কলয়েডাল অসমোটিক প্রেসার, বা এই জিনিসগুলো একটা চাপ দিয়ে রাখে, চাপ থাকে, একটা নির্দিষ্ট চাপ থাকে। এখন কোনো কারণে যদি এই চাপটা যদি ইমব্যালেন্স হয়ে যায়, ঠিক আছে, আমরা বলি যে হচ্ছে আমাদের দেহের স্বাভাবিক যে মানে চাপ, সেটাকে আমরা বলি হচ্ছে 280 থেকে 310, ঠিক আছে, অসমোলারিটি বলি আমরা 280 থেকে 310। তো এইটা হচ্ছে স্বাভাবিক, তোমাদের মনে রাখা লাগবে না, আমি তোমাদেরকে জাস্ট বুঝাচ্ছি বিষয়টা। তো এইটা হচ্ছে 280 থেকে 380 মিলি অসমোল পার লিটার, অর্থাৎ এই যে পদার্থগুলো আছে, হ্যাঁ, এই যে পদার্থগুলো আছে এখানে, এই যেসব পদার্থগুলো, এই পদার্থগুলো একটা থাকা মানে একটা নির্দিষ্ট চাপ দেওয়া। যেমন ধরো একটা বেলুনের মধ্যে তুমি কিছু গ্যাস ঢুকাইছো, ওই গ্যাসটা কিন্তু বেলুনের প্লাস্টিকের উপর একটা চাপ প্রয়োগ করে, তোমরা পদার্থবিজ্ঞানে পড়ছো না, রসায়নে? তো ওইরকমই, তো এই পদার্থগুলো যখন হচ্ছে আমাদের দেহের মধ্যে থাকে তখন একটা নির্দিষ্ট চাপ দেয়, ঠিক আছে। তো বিভিন্ন কারণে এই চাপ যখন ইমব্যালেন্স হয়ে যায় তখন কিন্তু আমরা আবার অসুস্থ হয়ে পড়ি। তো সেই কারণে এরা বলতেছে যে এই চাপ ও আয়নিক সমতা রক্ষা করে, ঠিক আছে। তো এই জিনিসটা মনে রাখবা যে চাপ এবং আয়নিক সমতা রক্ষা করে এই আমাদের কঙ্কালতন্ত্র, ঠিক আছে। আর কি আছে, হরমোনাল নিয়ন্ত্রণ, দেখো, হ্যাঁ বলো ভাইয়া, বলো। বলছে স্বাভাবিক চাপটা আপনি 280 থেকে 310 বললেন। হ্যাঁ, 280 থেকে 310 মিলি অসমোল পার লিটার, ঠিক আছে। এর এককটা কিন্তু জানতে হবে আগে, আমি লিখে দিচ্ছি আবার, দেখো যে 280 থেকে 310 মিলি অসমোল পার লিটার, এটা হচ্ছে অসমোলারিটি বলি আমরা, অসমোলারিটি, দেহের স্বাভাবিক অসমোলারিটি, ঠিক আছে। 280 থেকে 300 লিখে রাখো তোমরা, 280 থেকে 300 মিলি অসমোল পার লিটার, এম দিয়ে অসমোল পার লিটার, এটা হচ্ছে এর একক, ঠিক আছে। আর এছাড়াও আরো অনেক পদার্থ যেমন অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, এগুলো রক্তের মধ্যে থাকাকালীন এক এক সময় এক একটা চাপ প্রয়োগ করে। যেমন ফুসফুসের মধ্যে যে অক্সিজেন থাকে তার চাপ হচ্ছে 180 মিলিমিটার মার্কার, 108 মিলিমিটার মার্কারি থাকে, ঠিক আছে। তারপরে আবার হচ্ছে কার্বন ডাই অক্সাইডের একটা চাপ থাকে, এগুলো তোমাদের শ্বসনের অধ্যায় আছে, ওই সময় বলবো, এখন শুধু মাথার মধ্যে এগুলো নিয়ে মনে রাখতে পারবা না, তোমাদের চাপ হয়ে যাবে, ঠিক আছে।
তো দেখো এই জিনিসটা কি হরমোনাল নিয়ন্ত্রণ। জি ভাই। দেখো কিছু কিছু হরমোন আছে, যেমন একটা হরমোন আছে অস্টিওক্যালসিন, ঠিক আছে, একটা হরমোন, এই হরমোনটা খরিত হয়। এই হরমোনের একটা কাজ আছে গুরুত্বপূর্ণ, রক্তের চিনি ও চর্বির পরিমাণ নিয়ন্ত্রণ করে। রক্তের চিনি ও চর্বির পরিমাণ নিয়ন্ত্রণ করে, এটা মনে রাখবা, ঠিক আছে। রক্তের চিনি ও চর্বির পরিমাণ নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। মনে রাখবা যতগুলো হরমোন আছে অধিকাংশ হরমোনই রক্তে চিনির পরিমাণের উপর কাজ করে। সবগুলো হচ্ছে রক্তে চিনির পরিমাণ বাড়ায়, কিন্তু একটা মাত্র হরমোন আছে সেটা হচ্ছে রক্তে চিনির পরিমাণ কমায়, সেটা হচ্ছে ইনসুলিন। এই ইনসুলিন নামক যে হরমোনটা আছে এটা হচ্ছে রক্তে চিনির পরিমাণ কমায়, ঠিক আছে। অর্থাৎ গ্লুকোজ বা শর্করা জাতীয় পদার্থ রক্ত থেকে বের করে দেয়, কোষের মধ্যে ঢুকায় দেয়, ঠিক আছে। এটা মনে রাখবা, ইনসুলিনই একমাত্র হরমোন যেটা রক্তে চিনির পরিমাণ কমায়। এই কারণে ডায়াবেটিক পেশেন্ট যারা আছে তাদের রক্তে সবসময় চিনির পরিমাণ বা গ্লুকোজ বা শর্করার পরিমাণ বেড়ে যায়, তো তাদেরকে ইনসুলিন দেওয়া হয়, ঠিক আছে। ডায়াবেটিস রোগীদের অনেকে ইনসুলিন দেওয়া লাগে না, হ্যাঁ, এই কারণে মনে রাখবা। তাহলে একটা মাত্র হরমোন আছে যেটা হচ্ছে রক্তে চিনির পরিমাণ কমায়, সেটাকে ইনসুলিন মনে রাখতে হবে, এই ছোট 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 টার্মগুলো। ওকে, তাহলে আমরা হাড়ের মধ্যে থেকে একটা হরমোন আছে সেটাকে বলতেছি অস্টিওক্যালসিন। কি বলতেছি? অস্টিওক্যালসিনের কাজ কি? রক্তের চিনি ও চর্বির পরিমাণ নিয়ন্ত্রণ করে, রক্তের চিনি ও চর্বির পরিমাণ নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। এই তথ্যটা আমি শুধুমাত্র তোমাদের বইতেই পাইলাম। আমি আমার মেডিকেলে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার শেষ হয়ে গেল, আমাদের এন্ডোক্রাইনোলজি পড়া হয়ে গেল, কিন্তু আমি অস্টিওক্যালসিন নামে কোনো হরমোনের নাম এখনো পর্যন্ত পাইলাম না। যদিও হয়তো বা এটা অন্য কোনো সময় পাবো পরবর্তীতে আরো। তো দেখ, এটা মনে রাখো যে তোমরা চিনি ও চর্বির পরিমাণ নিয়ন্ত্রণ করে অস্টিওক্যালসিন, ঠিক আছে। এরপরে দেখো রাসায়নিক শক্তি। হাড় আমাদের রাসায়নিক শক্তি প্রদান করে কিভাবে? দেখো যে আমাদের হাড়ের যে লাল অস্থিমজ্জা আছে এটা কিন্তু বয়স বাড়ার সাথে সাথে তোমার পরিবর্তন হয়ে ইয়েলো হয়ে যায়, অর্থাৎ হলুদ হয়ে যায়, হলুদ অস্থিমজ্জা হয়ে যায়। এটাকে আমরা বলি ইয়েলো বোন ম্যারো, ঠিক আছে, বা পীত অস্থিমজ্জা। এটা মনে রাখতে হবে। অর্থাৎ শুরুর দিকে, অর্থাৎ 17-18 বছর বয়স পর্যন্ত বা তার আগ পর্যন্ত এটা হচ্ছে লাল থাকে, পুরো সবগুলো হচ্ছে লাল থাকে। কিন্তু বয়স যত বাড়তে থাকে তখন তোমার হচ্ছে লালটা হলুদ হইতে থাকে এবং হলুদ হইতে থাকে এবং এই হলুদ হয় যখন, তখন তাকে আমরা বলি পীত অস্থিমজ্জা। তখন তাকে আমরা লাল অস্থিমজ্জা বলতে পারবো না, বলবো পীত অস্থিমজ্জা বা ইয়েলো বোন ম্যারো, ঠিক আছে। তো এই ইয়েলো বোন ম্যারোর মধ্যে কিছু কোষ থাকে, এগুলোকে বলি আমরা অ্যাডিপোস কোষ, ঠিক আছে। অ্যাডিপোস কোষ, এই অ্যাডিপোস কোষ বা এর আরেক নাম হচ্ছে ফ্যাট সেল, অর্থাৎ চর্বি কোষ, ঠিক আছে। ফ্যাট সেল মনে রাখবা তোমরা, অ্যাডিপোস টিস্যু বা ফ্যাট সেল। যারা হচ্ছে একটু বেশি মোটা তাদের মধ্যে অ্যাডিপোস টিস্যু বেশি, ঠিক আছে। বুঝতে পারছো? জি ভাইয়া। তো এই অ্যাডিপোস টিস্যুর কাজ কি? এগুলো হচ্ছে দেহের তাপ উৎপন্ন করে, ঠিক আছে, দেহের তাপ উৎপন্ন করে, শক্তি প্রদান করে। এই অ্যাডিপোস টিস্যু বা ফ্যাট সেলের কাজই হচ্ছে এটা। দেখবা যারা হচ্ছে মোটা তাদের বেশি গরম লাগে, কারণ কি? তাদের দেহে বেশি তাপ উৎপন্ন হয়, ঠিক আছে। শীতকালে তাদের হচ্ছে লাগে, মানে শীত কম লাগে, কারণ কি? তাদের দেহে তাপ উৎপন্ন হয়, কারণ কি? তাদের অ্যাডিপোস টিস্যুর পরিমাণ বেশি। তাহলে এটা হচ্ছে মোটার দোষ না, এটা হচ্ছে অ্যাডিপোস টিস্যুর দোষ, ঠিক আছে। অ্যাডিপোস টিস্যু যার বেশি আছে তার দেহে তাপ উৎপন্ন হবে বেশি। এবং আমরা জানি তাপ উৎপন্ন হওয়া মানেই হচ্ছে শক্তি উৎপন্ন হওয়া, ঠিক আছে। তাপ মানেই হচ্ছে শক্তি। এই কারণে আমাদের এই যে বোনস আছে বা অস্থি আছে, এটার আরেকটা কাজ হচ্ছে রাসায়নিক শক্তির আধার হিসেবে কাজ করে, অর্থাৎ সেটা রাসায়নিক শক্তি প্রদান করে। ক্লিয়ার? তাহলে আমি যদি ইন টোটাল বলতে চাই তাহলে আমাদের যে কঙ্কাল তন্ত্র আছে এটা কি কি দিয়ে তৈরি? এটা হচ্ছে অস্থি এবং তরুণাস্থি দিয়ে তৈরি। অস্থি এবং তরুণাস্থি কোথা থেকে আসছে? ভ্রূণীয় মেসোডার্ম থেকে তৈরি হয়েছে। ক্লিয়ার? এবং এটা কাজ কি? এটা হচ্ছে দেহকে, এটার কঙ্কাল তন্ত্রের কাজ যদি কেউ তোমাদের গদাগত বা ঘদাকে আসে তাহলে তোমরা কিন্তু এভাবে লিখবা যে কিছু আছে যান্ত্রিক কাজ, কিছু আছে শারীরবৃত্তীয় কাজ। যান্ত্রিক কাজের মধ্যে কি কি আছে? তোমার হচ্ছে একটা কাঠামো দান করে, ভিতরের ভাইটাল যে অর্গানগুলো আছে সেইগুলোকে রক্ষা করে, চলনে সাহায্য করে, ভার বহন করে, এবং মাংসপেশিগুলো লাগার জন্য বা আচ্ছাদন তৈরি করার জন্য, মানে সংযোগ করার জন্য একটা জায়গা বা একটা তল তৈরি করে। ওকে, এটা একটা গেল মেকানিক্যাল। আর কি কাজ আছে? এবার যদি আমরা বলি শারীরবৃত্তীয় বা ফিজিওলজিক্যাল ফাংশন কি আছে, তাহলে শারীরবৃত্তীয় কাজের মধ্যে দেখো কি কি আছে। প্রথমত আছে রক্তকণিকা উৎপাদন করা, ঠিক আছে। এবং আমাদের যে লাল অস্থিমজ্জা যেটা আছে, এই লাল অস্থিমজ্জা হচ্ছে রক্ত উৎপন্ন করে। এবং তোমরা জানো প্রতি সেকেন্ডে কি পরিমাণ রক্ত উৎপন্ন হয় লোহিত রক্তকণিকা আমাদের দেহে? 26 লক্ষ। গুড, এই একটা গেল। আর কি আছে? আমাদের শুনতে সাহায্য করে। আমাদের হচ্ছে কানের মধ্যে, অর্থাৎ মধ্যকর্ণের মধ্যে যে 3টা অস্থি আছে, এই 3টা অস্থি কিন্তু আমাদের শ্রবণে সাহায্য করে। আর কি করে? আমাদের বক্ষপিণ্ডরের যে বোনস গুলো আছে, এই বোনস গুলো আমাদের
শ্বাস প্রশ্বাস নিতে সাহায্য করে। ওকে, তারপরে রোগ প্রতিরোধে সাহায্য করে, কারণ কি এখানে রেটিকুলো এন্ডোথেলিয়াল তন্ত্রের অন্তর্ভুক্ত যে কোষগুলো আছে এই কোষগুলো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বা অ্যান্টিবডি তৈরির মাধ্যমে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে অংশ নেয়। ওকে, এরপরে আর কি আছে, খনিজ লবণ সঞ্চয় করে। তোমরা জানো বোনসের মধ্যে ক্যালসিয়াম থাকে, ম্যাগনেসিয়াম থাকে, ফসফেট থাকে, সালফেট থাকে বা সালফেট থাকে, এই ধরনের যে খনিজ লবণগুলো আছে এগুলো থাকে, এবং এই লবণগুলো থাকার কারণে সেখানে একটা আয়নিক সমতা তৈরি করে রাখতে হয়, চলতে হয় তাদেরকে, এবং একটা চাপও প্রদান করে সেখানে। তাহলে এই স্বাভাবিক চাপ এবং আয়নিক সমতা রক্ষা করতে সাহায্য করে, এটা একটা বিষয় গেল। এবং আরো একটা সরি আরো একটা জিনিস আছে এখানে, বলতেছে অস্টিওক্যালসিন। হ্যাঁ, তো এই যে অস্টিওক্যালসিন যেটা আছে এটা একটা বলতেছি আমরা হরমোন। এটা চিনি ও চর্বির পরিমাণ নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, এটা হচ্ছে রক্তে চিনি এবং চর্বির পরিমাণ নিয়ন্ত্রণ করে। আর হচ্ছে রাসায়নিক শক্তি। তোমরা জানো যে এই যে পিত্ততন্তু আছে, বা পিত্ততন্তু বলবো না, পিত্ত অস্থিমজ্জা বলবো, যে লোহিত বা তোমার হচ্ছে অস্থিমজ্জা যেটা থাকে, যেটাকে আমরা রেড বোন ম্যারো বলি, এটা হচ্ছে বয়স বাড়ার সাথে সাথে এটা তোমার ইয়েলো বোন ম্যারোতে বা পিত্ত অস্থিমজ্জাতে পরিণত হয়, এবং এই পিত্ত অস্থিমজ্জা অনেক বেশি পরিমাণে অ্যাডিপোজ কোষ বা ফ্যাট সেল ধারণ করে। এই ফ্যাট সেলগুলো হচ্ছে রাসায়নিক শক্তির আধার হিসেবে কাজ করে। ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, ওকে, বাসায় গিয়ে অল্প একবার রিডিং দিলেই পড়া মুখস্থ হয়ে যাবে, চাপ নেওয়ার কোনো কিছু নাই, ঠিক আছে? এরপরে দেখো কঙ্কালতন্ত্র কি কি যে উপাদান নিয়ে গঠিত এটা আমরা এখন জানবো, ঠিক আছে? কঙ্কালতন্ত্র আমাদের কি কি তোমার উপাদান নিয়ে গঠিত সেটা আমরা জানবো। তো দেখো এখানে বলতেছে প্রধানত 5টি উপাদান নিয়ে গঠিত। কয় ধরনের? 5 ধরনের তন্তুময় এবং খনিজ সমৃদ্ধ প্রধান উপাদান নিয়ে গঠিত। এই 5টা উপাদান এক শ্বাসে মুখস্থ রাখতে হবে আমাদের, ঠিক আছে? কি কি আছে? প্রথম বললাম অস্থি, তারপরে আছে কোমলাস্থি বা তরুণাস্থি, তারপরে আছে লিগামেন্ট, অনেকে বলে লিগামেন্ট ছিঁড়ে যায়, অনেকে আবার টেন্ডন ছিঁড়ে যায়, ঠিক আছে? এই টেন্ডন আছে, আর আছে কিছু জয়েন্ট, যেমন হাঁটু, হ্যাঁ, নি, বা আমাদের কনুই, আমাদের কবজা বলি, অস্থিসন্ধি। তাহলে এই 5টা জিনিস কেউ একটু রিপিট করে বলো আমাকে। অস্থি, কোমলস্থি মানে তরুণাস্থি, লিগামেন্ট, টেন্ডন আর অস্থিসন্ধি। ওকে, তাহলে এই 5টা জিনিস নিয়ে তোমার হচ্ছে আমাদের কঙ্কালতন্ত্রটা গঠিত। এখন দেখো এই 5টা জিনিস সম্পর্কে আমরা জানবো। অস্থি কি জিনিস, সংজ্ঞাগুলো একটু জানবো। দেখো, অস্থি হচ্ছে কঙ্কালতন্ত্রের উপর সুদৃঢ় যোজক টিস্যু, যা প্রধানত ক্যালসিয়াম লবণ দিয়ে গঠিত। তাহলে অস্থি প্রধানত কি দিয়ে গঠিত? ক্যালসিয়াম লবণ দিয়ে গঠিত। এমসিকিউ মার্ক করে নাও, অস্থি কি দিয়ে গঠিত? প্রধানত ক্যালসিয়াম লবণ দিয়ে গঠিত, ঠিক আছে? ওকে, 3 স্টার দিয়ে নাও এখানে। এরপর আর কি আছে দেখো, কোমলাস্থি বা তরুণাস্থি, ইংরেজিতে বলতেছে আমরা কার্টিলেজ। এই কার্টিলেজ কি? কোমলাস্থি বা কোমলাস্থির একটা আলাদা অস্থির মতো এরকম অস্থি, একটা তোমার হচ্ছে তন্ত্র, যেখানে কি হচ্ছে, যেটা কিন্তু এতটা শক্ত না। অস্থি যেমন হাড় দেখো ভাঙতে গেলে কত কষ্ট, কিন্তু অস্থি যেমন কানের উপরে যে বাইরের দিকে যে লেয়ারটা আছে তোমরা দেখতে পাবা, এখানে কিন্তু তরুণাস্থি আছে। হ্যাঁ, ইলাস্টিক বলি আমরা, ইলাস্টিক তরুণাস্থি, বা তোমার হচ্ছে সংকোচন প্রসারণশীল। হ্যাঁ, একটা তরুণাস্থি থাকে। তরুণাস্থির আবার 4টা প্রকারভেদ আছে, আমরা পরবর্তীতে পড়বো। তো এই তরুণাস্থি বলতেছি এটা কিন্তু স্থিতিস্থাপক, ঠিক আছে? অর্থাৎ এটা চাপলেই হয়ে যায়। যেমন দেখ গরুর মাংস টাংস খাইতে গেলে বা দেখবা যে এক ধরনের হাড় মতো পাওয়া যায়, খুবই নরম, ভালো লাগে, ঠিক আছে? ওটা কিন্তু হাড় না, ওটা হচ্ছে তরুণাস্থি, ঠিক আছে? কার্টিলেজ, কসকস করে যেটা, ঠিক আছে, খাইতে গেলে। তো এটা এখানে কিন্তু কোনো ক্যালসিয়াম থাকে না, এটা মনে রাখতে হবে। তাহলে ক্যালসিয়াম কোথায় থাকে, কোথায় থাকে না? ক্যালসিয়াম অস্থিতে থাকে, তরুণাস্থিতে থাকে না। হ্যাঁ, হাড়ের মধ্যে থাকে কিন্তু তরুণাস্থি বা কোমলাস্থির মধ্যে থাকে না। ওকে, এরপরে দেখো লিগামেন্ট আর টেন্ডন। লিগামেন্ট আর টেন্ডন এই দুইটা জিনিস নিয়ে সবারই কনফিউশন থাকে, তবে এই দুইটা নিয়ে কোনো কনফিউশন করা যাবে না। আমি যেভাবে বলে দিচ্ছি জাস্ট সেইভাবেই মনে রাখবা। দেখো, লিগামেন্ট হচ্ছে এমন একটা জিনিস যেটা দুইটা হাড়ের মধ্যে সংযোগ স্থাপন করে, ঠিক আছে? দুইটা হাড়, মনে করো যে আমি যদি তোমাদের দেখাই, যে মনে করো এটা একটা হাড়, ঠিক আছে, আর এটা একটা হাড়, এই দুইটা হাড় এক জায়গায় মিলে এখানে একটা জয়েন্ট তৈরি করছে, ঠিক আছে? এখন এই জয়েন্টটাকে মনে করো আটকে রাখার জন্য একটা মনে করো অন্য একটা জিনিস বা একটা টেন্ডন মনে করো এই হাড়ের থেকে শুরু হয়ে এই হাড়ে এসে লেগে গেছে, আটকে গেছে, ঠিক আছে? তো এইটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো লিগামেন্ট, ঠিক আছে? যেটা দুইটা অস্থি বা দুইটা হাড়কে সংযোগকারী বা সংযোগ করে রাখে, সেটাকে আমরা কি বলবো?
লিগামেন্ট, ঠিক আছে? লিগামেন্ট। তাহলে লিগামেন্ট কাকে বলবো বলো? দুইটা হাড় যেটার মাধ্যমে সংযুক্ত থাকে সেইটাকে বলা হয় আচ্ছা, এখন লিগামেন্ট। মনে করো যে তোমাদের আরো একটা জিনিস বলি, যে ধরে নাও যে তোমার হচ্ছে এই হাড়ের উপরে এখানে একটা মাংসপেশি আছে, মনে করো এখান থেকে একটা মাসেল আসতেছে, এরকম এরকম বড় একটা মাসেল আসতেছে, এসে মনে করো এখানে শেষ হলো, এসে মনে করো এইখানে এসে শেষ হলো, ঠিক আছে? একটা মাসেল এসে এখানে শেষ হলো, এটা কিন্তু একটা মাসেল, ঠিক আছে? এই এখন এই মাসেল শেষ হলো, কিন্তু নিচের দিকে দেখো এই মাসেল যেটা বা মাংসপেশি যেটা, এটা শেষ হলো, কিন্তু নিচের দিকে এসে একটা দড়ির মতো একটা অংশে এসে লেগে গেল। তো এই মাসেলের অংশ বিশেষ যেটা পেশির, সেটাকে আমরা বলবো টেন্ডন, ঠিক আছে? আর একবার একটু বলেন। আচ্ছা, মনে করো যে মাংস, একটা মাংস, মাংস তো অনেক লম্বা হইতে পারে, অনেক বড় হইতে পারে, অনেক প্রস্থ অনেক বেশি হইতে পারে, যেমন দেখো এতগুলো মোটা একটা মাংস, ঠিক আছে? তো এই মাংসটা তো মনে করো হাড়ের সাথে লেগে থাকে, তাই না? জি। এখন মাংসটা, মাংসের যে একটা প্রলম্বিত অংশ, এটাকে আমরা বলতেছি, আমি তোমাকে দেখাই যে এইখানের এই যে প্রলম্বিত অংশটা আছে, এই যে অংশটা আছে, এই যে অংশটুকু, ঠিক আছে? অর্থাৎ মাংসপেশি হতে প্রলম্বিত হয়ে যে অংশটুকু এসে হাড়ের সাথে বা অস্থির সাথে লেগে যায়, সেইটাকে আমরা বলি টেন্ডন, ঠিক আছে? বুঝতে পারছো? জি ভাইয়া। জি ওকে, তাহলে পেশি, সরি, লিগামেন্ট এবং টেন্ডনের মধ্যে মেইন যে পার্থক্যটা কি, দেখো লিগামেন্ট যেটা আমরা বলছিলাম সেটা কিন্তু সরাসরি দুইটা হাড়ের মধ্যে যোগাযোগ রাখে, এই একটা হাড়, এই একটা হাড়, আর এই একটা হাড়, এই দুইটা হাড়ের মধ্যে কমিউনিকেশন রাখছে, এটাকে বলতেছি আমরা লিগামেন্ট। আর টেন্ডন মানে কি মাংসপেশির একটা অংশ, লিগামেন্ট। আর টেন্ডন হচ্ছে কি মাংসপেশির একটা অংশ যেটা হাড়ের সাথে লেগে গেছে, সেটা হচ্ছে টেন্ডন, ঠিক আছে? টেন্ডন। তাহলে লিগামেন্ট আর টেন্ডন দুইটা জিনিসের পার্থক্য মনে রাখতে পারবো তো? জি ভাইয়া। আমি যে কোনো একটা জিনিস মনে রাখতাম, যে তোমার এখান থেকে সবসময় মনে রাখতাম যে টেন্ডন যেটা, ঠিক আছে, এটা মনে রাখতাম যে পেট, ঠিক আছে? পেট বা পেটে, এরকম পেট, পেট মানে কি, পথে হচ্ছে পেশি আর টতে হচ্ছে টেন্ডন, অর্থাৎ পেশির সাথে লেগে আছে যেটা সেটা টেন্ডন, আর দুইটা হাড়ের মধ্যে লেগে আছে যেটা সেটা হচ্ছে লিগামেন্ট। তোমরা এভাবে মনে রাখতে পারো, ঠিক আছে? যদি তোমাদের গুলায় যায় আর কি, এটা গুলায় যায়, অনেকেরই গুলায় যায়, আমার অনেক অথবা তোমরা অথবা তোমরা এখানে একটু এভাবে মনে রাখতে পারো যে সংক্ষেপে হাড় প্লাস হাড় ইকুয়াল টু দিয়ে, মানে এইভাবে লিখতে পারো আর কি। হ্যাঁ, হাড় এটা প্লাস তোমরা হাড় করতে ইকুয়াল পারো, টু হাড় প্লাস লিগামেন্ট, আর হাড় এটা হচ্ছে পেশি প্লাস লিগামেন্ট, হাড় ইকুয়াল টু টেন্ডন। আর হাড় প্লাস পেশি এটা হচ্ছে হ্যাঁ। তোমার টেন্ডন, ঠিক আছে? হ্যাঁ, এভাবে লিখতে পারো। ওকে, তো তোমরা যেভাবে মনে রাখতে পারো, এগুলো কিন্তু আসলে জিনিস একই, শুধু তোমাদের যেভাবে মনে রাখার সুবিধাতে আমরা কিছু টেকনিক দিয়ে দিচ্ছি, এছাড়া আর কিছুই না, ঠিক আছে? তো দেখো এবার যদি আমরা এখানে একটু পড়ি, তাহলে তোমরা এখানে একটু বুঝতে পারবা যে দেখো তোমার এখানে লিগামেন্ট কি, লিগামেন্ট বা অস্থি বন্ধনী, দেখো এখানে কিন্তু বলে দিছে লিগামেন্ট বা অস্থি বন্ধনী, অর্থাৎ দুইটা অস্থির মধ্যে বাঁধ, মানে আমরা দড়ি দিয়ে বাঁধলে সেটা অস্থি বন্ধন, ঠিক আছে? এরকম সেই দড়িটা হচ্ছে লিগামেন্ট, দুইটা অস্থির মধ্যে, ঠিক আছে? অস্থিবন্ধনী হচ্ছে ঘন শ্বেত বর্ণের, এবং এটা মনে রাখবা, এটার বর্ণ কি অধিকাংশ সময় সাদা হয়, ঠিক আছে? শ্বেত বর্ণের তন্তুময় এবং স্থিতিস্থাপক বন্ধনী, যা দিয়ে একটি অস্থি অন্য অস্থির সাথে যুক্ত। তাহলে এতটুকু শুধু মনে রাখলেই চলবে যে এটা হচ্ছে শ্বেত বর্ণের তন্তুময় এবং এটা হচ্ছে একটি অস্থি থেকে অন্য অস্থির সাথে যুক্ত, ক্লিয়ার? এবং বিভিন্ন অঙ্গকে সঠিক স্থানে ধরে রাখতে সহায়তা করে, ঠিক আছে? এই একটা কাজ গেল। টেন্ডন জিনিসটা কি, দেখো টেন্ডন হলো ঘন মজবুত শ্বেত বর্ণের নমনীয়, এটা কিন্তু ওয়াই স্থিতিস্থাপক। এর মধ্যে দুইটা আরেকটা বড় পার্থক্য হচ্ছে এই যে লিগামেন্ট যেটা, এই লিগামেন্টটা কিন্তু স্থিতিস্থাপক, মানে এটা ছোট বড় হইতে পারে, ঠিক আছে? কিন্তু টেন্ডন যেটা, এই টেন্ডনটা কিন্তু অস্থিতিস্থাপক, এটা কিন্তু মনে রাখতে হবে। টেন্ডন এবং লিগামেন্টের মধ্যে পার্থক্য আছে, এই কথাটা কিন্তু উল্লেখ করতে হবে, ঠিক আছে? যোজক টিস্যু দিয়ে মাংসপেশিগুলো অবস্থান করে, দেখো মাংসপেশিগুলো প্রান্তে অবস্থান করে, কোথায়? মাংসপেশির প্রান্তে অবস্থান করে, অর্থাৎ মাংসপেশির দেখে আমি যে দেখাইছিলাম, এটা যদি মাংসপেশি হয়, এটা নিচের দিক থেকে এসে তা হাড়ের সাথে লেগে আছে এরকম, ঠিক আছে? তো মাংসপেশির প্রান্তে অবস্থান করে, অর্থাৎ পেশি এবং অস্থির মধ্যে, দেখো এখানে বলে দিচ্ছে, অর্থাৎ পেশি প্লাস অস্থি সেটা হচ্ছে আমাদের টেন্ডন, ঠিক আছে? আর অস্থি প্লাস অস্থি সেটা হচ্ছে আমাদের লিগামেন্ট। ক্লিয়ার বিষয়টা? জি ভাইয়া। ওকে, জি ভাইয়া। এরপরে আছে হচ্ছে অস্থি সন্ধি বা জয়েন্ট, ঠিক আছে? অস্থি সন্ধি বা জয়েন্ট, এটাকে আমরা একটু দেখবো। জয়েন্ট মানে কি, আমরা তো বলতে পারছি আমাদের মানে জয়েন্ট মানে কি, আমাদের হচ্ছে জোড়া, গিরু বলি আমরা যেটা খাঁটি বাংলায়, গিট, ঠিক আছে?
তো এটাকে কি বলে দেখো, যে একটি অস্থি থেকে অন্য একটি অস্থির সাথে সংযুক্ত হয়ে যে সন্ধি স্তর, অর্থাৎ দুইটা হাড়। আগে যেমন দেখাচ্ছিলাম এই একটা অস্থি, এই একটা অস্থি, দুইটা অস্থি একসাথে মিলে গেল, এই যে মিলে গেলে এইখানে যে একটা অস্থি সন্ধি তৈরি হয়েছে, এইটাই হচ্ছে আমাদের জয়েন্ট। ঠিক আছে, তো দেখো এখানে বলতেছে কি জিনিস, দেহের বিভিন্ন অঙ্গকে, এবং এটা কারণ কি, তোমার হচ্ছে অস্থি সন্ধি থাকার কারণে কি হয়, দেহের বিভিন্ন অঙ্গকে বিভিন্ন মাত্রায় সঞ্চালন করা যায়, ফলে চলন নরন ভালবন বিভিন্ন কাজকর্ম সহজ হয়। ক্লিয়ার? জি ভাইয়া। তাহলে জি ভাইয়া। কেউ একজন একটু বলো তাহলে কোন পাঁচটা জিনিস নিয়ে আমাদের কঙ্কাল তন্ত্র গঠিত? অস্থি, কোমল অস্থি, তরল অস্থি, লিগামেন্ট, টেন্ডন আর অস্থি সন্ধি। আচ্ছা, ওকে, এইবার তোমাদের তামান্না আপু তোমাদের এখান থেকে কন্টিনিউ করবে একটু কঙ্কাল তন্ত্রের প্রধান ভাগ বা এই যে চার্টটা আছে। তামান্না তুমি এখান থেকে শুরু করো, আমি স্লাইডটা সেভাবে মেনটেন করছি, সমস্যা নাই, তুমি শুরু করো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে। কঙ্কালতন্ত্রের প্রধান ভাগ, এখন আমাদের জানতে হবে যে কঙ্কালতন্ত্র, মানব কঙ্কালতন্ত্র, এটা মোট কয়টা অস্থি নিয়ে গঠিত? আমাদের দেহে মোট 206টা অস্থি নিয়ে গঠিত, কিন্তু মানব শিশুতে কিন্তু 300টি অস্থি থাকে, বুঝছো তোমরা? কিন্তু আমরা এখানে পড়ার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কথাগুলো বলি, এগুলো কিন্তু লিখে নিবা, যেগুলো তোমাদের এইচএসসি পরীক্ষা ছাড়াও তোমাদের অ্যাডমিশন টেস্টেও কাজে লাগবে, অবজেক্টিভ হিসেবেও আচ্ছা, কাজে তাহলে লাগবে। অ্যাডমিশন তোমরা এই হার তথ্যটা থেকে একটু বলো, করে মেডিকেল নাও বলো, যে যেখানে। আমাদের দেহ হচ্ছে 206টা হাড় নিয়ে তৈরি, কিন্তু আমরা যখন ছোট ছিলাম, হ্যাঁ ভ্রূণ অবস্থায় ছিলাম, তখন আমাদের হাড় ছিল 300টা। ঠিক আছে, এই দুইটা কোশ্চেনই কিন্তু মেডিকেলে আসছে, সুতরাং এই দুইটা কোশ্চেন অবশ্যই মুখস্থ থাকবে। ক্লিয়ার? হ্যাঁ, আর এই অধ্যায়টা এতটাই, এই চারটা গুরুত্বপূর্ণ যে তোমাদের একটা না একটা অবজেক্টিভ কমপক্ষে থাকবে, সেটা মেডিকেল অ্যাডমিশন টেস্ট বা এইবার যেখানে পরীক্ষা এইবার দাও না কেন, মেডিকেলে এখান একটা থেকে কোশ্চেন তোমাদের আসছিল যে অবজেক্টিভ আমাদের থাকবে। করটিকাতে কয়টি হাড় থাকে। ঠিক আছে, বা করটির হাড় সংখ্যা কয়টা, এইবার মেডিকেলে আসছে। তো এখন মানব দেহের যে কঙ্কালতন্ত্র, এটাকে দুই ভাগে ভাগ করা হয়। মানব কঙ্কালতন্ত্রকে অক্ষীয় আর উপাঙ্গীয় দুই ভাগে ভাগ করা হয়। অক্ষীয়তে আছে 80টা, উপাঙ্গীয়তে 126টা। এখন অক্ষীয় কেন বলা হচ্ছে? অক্ষীয় হচ্ছে কঙ্কালতন্ত্রের যে অস্থিগুলো দেহের লম্ব অক্ষ বরাবর অবস্থান করে, দেহের গুরুত্বপূর্ণ অংশ, অত্যন্ত নমনীয় অংশ, যেমন ফুসফুস, কিডনি, হার্ট, তারপরে লিভার, এগুলাকে ঘিরে রাখে, প্রতিরক্ষা দেয় এবং দেহের বিভিন্ন অংশগুলোকে যুক্ত করে অবলম্বন দান করে। এই এই জন্য এটাকে বলা হয় অক্ষীয় কঙ্কালতন্ত্র। অক্ষীয় কঙ্কালতন্ত্রটা তিন ভাগে ভাগ করা হয়, যে আচ্ছা, আমি 80টা এখানে একটু অ্যাড আছে, করি, এখানে তেমন না, 80টা অস্থিটা এটা একটু চিত্র দেখায় বোঝায় দেয়। হ্যাঁ বলো। দেখো, আমরা আমাদের কঙ্কালতন্ত্রকে দুইটা ভাগে ভাগ করতেছি। ঠিক আছে, একটাকে বলতেছি অক্ষীয় কঙ্কালতন্ত্র আর একটাকে বলতেছি উপাঙ্গীয় কঙ্কালতন্ত্র। হ্যাঁ, তো অক্ষীয় মানে হচ্ছে, তোমরা মনে রাখবা, দেহের মিড পয়েন্ট বরাবর বা দেহের অক্ষ যদি আমরা এটাকে ধরি, এই অক্ষ বরাবর যে হাড়গুলো থাকবে সেটাই হচ্ছে আমাদের অক্ষীয় কঙ্কালতন্ত্রের অন্তর্ভুক্ত। দেখো অক্ষ বরাবর কি আছে, এখান থেকে মাথা আছে, ঘাড় আছে, এখান থেকে বক্ষপিঞ্জর আছে, তারপরে পিছন দিক দিয়ে মেরুদণ্ডের হাড়গুলো আছে, এইভাবে ঘুরে এসে এই যে হাড়গুলো আছে, এটাই হচ্ছে আমাদের অক্ষীয় কঙ্কালতন্ত্রের অন্তর্ভুক্ত। বুঝতে পারছো তোমরা? আর এই অক্ষীয় গুলো বাদ দিয়ে উপাঙ্গীয়, যেমন হাত আমাদের একটা উপাঙ্গ। ঠিক আছে, এই হাত, এই যে পা, ঠিক আছে, এইগুলো হচ্ছে উপাঙ্গীয় কঙ্কালতন্ত্রের অন্তর্ভুক্ত। বুঝতে পারছো তোমরা? আচ্ছা, ওকে, তামান্না কন্টিনিউ করো। হ্যাঁ, অক্ষীয় কঙ্কালতন্ত্রের যে 80টা অস্থি আছে, সেটা আবার তিনটা ভাগে ভাগ হয়ে গেছে। একটা ভাগ চলে গেছে করটিতে, একটা গেছে মেরুদণ্ডতে, আরেকটা গেছে বক্ষপিঞ্জরে। যেখানে করটির অস্থিগুলোর মধ্যে আছে করটিকা, মুখমণ্ডলীয় অস্থি, কর্ণাস্থি, এই তিনটা ভাগে আবার ভাগ করা হয়েছে। করটিকার অস্থি বা খুলির অস্থি, যেটা আমাদের ব্রেন বা মাথাটাকে, যে ব্রেনটাকে সুরক্ষিত রাখে, যে অস্থিগুলা, যেটাকে করটিকা বা খুলির অস্থি বলা হয়। এখানে 6 ধরনের অস্থি নিয়ে আমাদের করটিকাটা গঠিত হয়। এই যে এখান 6 থেকে ধরনের এতটুকু অস্থিগুলো কি যতটুকু কি? আছে, এটা হচ্ছে করটিকা। ঠিক আছে, মানে মাথার ব্রেইন যতটুকু আছে উপরের দিকে, অর্থাৎ আমাদের মুখের আশেপাশে এবং নাকের যে বোনস্টেজ গুলো আছে, এগুলো বাদ দিয়ে উপরের যে পার্টটা আছে, চান্দি যেটা আর কি, ক্লিয়ার যেটা, ঠিক আছে, এটা হচ্ছে করটিকা। ঠিক আছে, এখন তোমাদের করটি আর করটিকা দুইটা একটু কনফিউশন হইতে পারে। ঠিক আছে, তো দেখো আমি তোমাদের বলে দিচ্ছি যে আমাদের পুরো মাথার যে বোনসটা আছে, একেবারে শুরু করে এই যে এখান থেকে শুরু করে এই যেগুলো আছে মানে মুখ পর্যন্ত, এটা হচ্ছে করটি।
হ্যাঁ, পুরোটাই হচ্ছে করোটি। আর এর মধ্যে শুধু মাথার ব্রেইন যতটুকু জায়গা আছে সেটাকে আমরা বলতেছি হচ্ছে তোমার করটিকা, ঠিক আছে? করটিকা বা খুলিরস্থি। হ্যাঁ, করটিকা বা খুলিরস্থি। হ্যালো আব্বু। তো এখানে করটিকা বা হ্যালো। খুলিরস্থি হ্যাঁ। 6 ধরনের অস্থি নিয়ে গঠিত। 6 ধরনের ক্লাস নিচ্ছি। অস্থিগুলোর মধ্যে আছে প্রথম যেটা ফ্রন্টাল। আমরা কি জানি? ফ্রন্ট মানে সম্মুখে। ফ্রন্টাল অস্থিটা যেটা আমাদের প্রথম যে মাথার যে কপালের যে কপাল নির্মাণকারী যে অংশটা সামনের দিকে, ওই অস্থিটার নাম হচ্ছে ফ্রন্টাল। ও এটা হচ্ছে ঝিনুকের মতো একটা অংশ, বড় একটা অংশ। তারপরে ফ্রন্টাল অস্থি একটা থাকে, তারপরে আছে প্যারাইটাল অস্থি। প্যারাইটাল অস্থি ফ্রন্টাল থেকে সামনের দিকে উপরিভাগে দুইটা প্যারাইটাল অস্থি আড়াআড়ি প্লেটের মতো থাকে, যেটা মনে রাখতে পারবে এভাবে যে প্লেট দিয়ে মনে রাখবো প্যারাইটাল, যেটা প্লেটের মতো থাকে, এটা হচ্ছে প্যারাইটাল অস্থি। তারপরে আছে প্যারাইটাল অস্থি থেকে দুই পাশে কানের দুই সাইডে যে দুই পাশে যে পার্শ্বীয় ভাবে যে এখানে দুইটা অস্থি থেকে 4 অংশে বিভক্ত, এই অস্থিটার নাম হচ্ছে টেম্পোরাল অস্থি। এরপরে আছে অক্সিপিটাল অস্থি। অক্সিপিটাল অস্থিটার ও বা জিরো বা শূন্য যা দিয়ে মনে রাখো না কেন, এটা দিয়ে মানে এটা হয়তো তোমাদের বইতে নাই। এখানে যে ফোরামেন ম্যাগনাম বা মহাবিবর বলা হয়, এই জন্য এটা হচ্ছে তোমার ওই যে এটা মনে রাখার জন্য অক্সিপিটালের ওটা দিয়ে তোমরা মনে রাখতে পারো। আচ্ছা, তাহলে তোমাদের করটিকার অস্থিগুলো কিন্তু বলে দিছে। এসো। দেখো আমি একটু বলি এখানে। দেখো আমরা অক্ষীয় কঙ্কাল তন্ত্রর দিকে আমরা প্রধানত বেশ কয়েকটা ভাগ করছিলাম, তার মধ্যে একটা বলছি করটি, যেটা হচ্ছে ইন টোটাল যেটা, হ্যাঁ। তো এই করটিকে আবার 3টা ভাগে ভাগ করা হয়েছে এখানে। একটা হচ্ছে তোমার করটিকা বা ব্রেইন গুলোকে ঢেকে রাখতে হবে যেটা, একটা হচ্ছে মুখমণ্ডল বা আমাদের মুখের আশেপাশে যে হাড়গুলো আছে সেটা, আর একটা হচ্ছে কানের মধ্যে যে অস্থিগুলো আছে কর্ণাস্থি, আর হাইওয়েড বলে একটা অস্থি আছে যেটা গলার ভিতরের দিকে থাকে, বাইরে থেকে আসলে দেখা যায় না ওইভাবে। তো এই যে করটিকা ব্রেনের মধ্যে এখানে আরো কয়টা বোনস আছে দেখো, যে একটা হচ্ছে ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল, মাসুদ, অক্সিপিটাল, তোমার হয়তো স্ফেনয়েড। মিউট হয়ে গেছে, তোমার কথা শোনা যাচ্ছে না। আচ্ছা এক মিনিট। ওকে, আচ্ছা আমি মিউট করা ছিল, হয়তো ফোন আসছিল তাই জন্য। আচ্ছা, যেটা বলতেছিলাম যে তোমার হচ্ছে অক্ষীয় কঙ্কালতন্ত্র এবং উপাঙ্গীয় কঙ্কালতন্ত্র দুইটা ভাগে ভাগ করছিলাম, তাই না? তো এখানে মনে রাখবা অক্ষীয় টোটাল অস্থি কয়টা বলছি আমরা বলো তো মানব দেহে? 206টি। ওকে, তো এর মধ্যে 80টাই হচ্ছে অক্ষীয়, ঠিক আছে? আর বাদ বাকি 206 থেকে 80 বাদ দিলে যে কয়টা থাকে সেই কয়টা হচ্ছে উপাঙ্গীয়, ঠিক আছে? 126টি। হ্যাঁ 126টি। ওকে, তো এই যে অক্ষীয় যেটা আছে, অক্ষীয়কে আমরা কয়েকটা ভাগে ভাগ করতেছি। দেখো অক্ষীয় মানে আমি তোমাদেরকে চিত্রে দেখাইছিলাম, মনে আছে? অক্ষীয় মানে কি কি আছে দেখো তো এখানে। হ্যাঁ, একটা হচ্ছে করটি আছে, মেরুদণ্ড আছে, আর বক্ষপিণ্ডর আছে। দেখো এখানে যদি চিত্রটা দেখাই, এই অক্ষ বরাবর আমরা 3টা ভাগে ভাগ করতেছি। আমরা শুধুমাত্র আজকে অক্ষীয় এই বনগুলো নিয়ে আলোচনা করে আমরা ক্লাসটা শেষ করে দিব, ঠিক আছে? তো দেখো এখানে অক্ষীয় মানে হচ্ছে প্রথমে একটা 3টা ভাগে ভাগ করছি। একটা হচ্ছে তোমার করটি, মানে হচ্ছে এই যে মাথা, এই এতটুকু হচ্ছে করটি, ঠিক আছে? বক্ষপিণ্ডর মানে বুকের খাঁচা দিয়ে এতটুকু। আর তোমার হচ্ছে যেটা বলতেছি আমরা মেরুদণ্ড, এটা হচ্ছে পিছন দিকে, যে ওই যে তোমার করটির নিচ থেকে শুরু করে একটা বোনসের লেয়ার চলে আসছে, যেটা তোমাদের বলতেছিলাম মেরুদণ্ডের হাড়। এই মেরুদণ্ড পিছন দিক থেকে দেখতে পাবো আমরা। তো এই 3টা ভাগে ভাগ করছি। তাহলে অক্ষীয় কঙ্কাল তন্ত্রকে আমরা কয়টা ভাগে ভাগ করছি? 3টা ভাগে। কি কি? করটি, মেরুদণ্ড আর বক্ষপিণ্ডর। ওকে, তো এই তিন জায়গার যতগুলো হাড় আছে সব মিলাই কয়টা হবে? 80টি। 80টা। গুড। ওকে, দেখো এখন আমরা এই করটিকে আলাদাভাবে পড়বো, বক্ষপিণ্ডটা আলাদাভাবে পড়বো, মেরুদণ্ডটা আলাদাভাবে জানতে পারবো, ঠিক আছে? তো আমরা শুধু করটি পর্যন্তই আজকে পড়বো, এর বাইরে আজকে আমরা যাবো না। তো করটি, কারণ এগুলো অনেক বিস্তারিত সময় নিয়ে পড়াতে হবে তোমাদের, হ্যাঁ। তো করটির মধ্যে মনে রাখবা যে করটির মধ্যেই আছে আবার 29টা, ঠিক আছে? করটির মধ্যে আছে কয়টা হাড়? 29টা। দেখো করটিকে আবার আমরা 29টা। 3টা ভাগে ভাগ করতেছি। একটা হচ্ছে করটিকা, মুখমণ্ডলীয় অস্থি আর কর্ণাস্থি। আমি যদি আবার চিত্রে ফেরত যাই, তাহলে দেখো এখানে তোমাদের চিত্র দেখালে তোমরা বুঝতে পারবা যে এই যে দেখো ওকে, তো এইখানে দেখো
করোটি, করোটি মানে কোনটা বলতেছি বলো তো? সমস্ত ওই যে মুখমণ্ডলটা হ্যাঁ, হচ্ছে এই পুরাটাই হচ্ছে করোটি। এই করোটির মধ্যে কি কি আছে দেখো, তিনটা ভাগে ভাগ করতেছে। একদম উপরের দিকে দেখো, যেটা হচ্ছে ব্রেইনকে ঢেকে রাখতেছে, সেটাকে বলতেছে করোটিকা, ঠিক আছে? তাহলে বলো তো, করোটির মধ্যে বেশি হাড় আছে নাকি করোটিকার মধ্যে বেশি হাড় আছে? কটির মধ্যে বেশি হাড় আছে। গুড। বেশি আর এই কারণ কি, করোটির মধ্যেই তো করোটিকাটা আছে, এই একটা বিষয় গেল। আর আরেকটা দেখো মুখমণ্ডলীয়, এইখানে দেখো এই যে মুখমণ্ডলীয় কিছু অস্থি আছে এখানে, মানে মুখের আশেপাশে, উপরে, মুখের উপরে, মুখের নিচে, ঠিক আছে? আর কানের ভিতরে, এখান থেকে কানের ভিতরে দেখলে আমরা কিছু অস্থি পাবো। এই হচ্ছে তিন ধরনের অস্থি। আর গলার এইখানে তোমার আমরা বলতেছি যে গলার এইখানে ভিতরের দিকে একটা হাড় আছে, তাকে বলি হাইওয়েড, যেটা ইউ আকৃতির একটা হাড়, ঠিক আছে? আমরা এর পরে আরো বলবো যে কি কি আছে। তো দেখো এখন এই যে চার্টটা আমরা তোমাদের দেবো, এই চার্টটা তোমাদেরকে মুখস্থ করতে হবে। এই বইতে যেটা আছে এই চার্টটা টানা মুখস্থ করতে হবে। এই চার্ট থেকে একটা কোশ্চেন মেডিকেলে আউট, যদি না আসে আমার কাছ থেকে বুঝে নিবা, ঠিক আছে? যদি না জি আসে ভাইয়া। যে ভাইয়া কোশ্চেন আসেনি মেডিকেলে, আমার বুঝা দেন। এবার এই যে, তাহলে দেখো এই যে করোটির মধ্যে যে 29টা হাড় থাকে, এই করোটির মধ্যে টোটাল আছে হচ্ছে 29টা হাড়। এই 29টা হাড় এইবার মেডিকেলে আসছে। যারা আজকে ভর্তি হতে গেছে বা এখন ভর্তি হচ্ছে তোমাদের সুজন ভাই, তারা এই প্রশ্নটা উত্তর করে আসছে। এখন এই চার্টটা যদি তোমার পড়া থাকে, তোমার করোটি না আসে, তোমার বলতে পারতো মুখমণ্ডলীয় অস্থি কয়টা আছে, 14টা। তোমার চার্টটা যদি মুখস্থ থাকে তাহলে তুমি পারবা না? জি ভাইয়া। অবশ্যই তোমাকে আর পারতে এই হবে। সংখ্যাগুলোর সাথে কিন্তু তোমাদের এই যে অস্থিগুলোর নামগুলোও মনে রাখতে হ্যাঁ, হবে। অস্থিগুলোর নাম এবং সংখ্যা দুটোই মনে রাখতে হবে। তো দেখো, তাহলে করোটির হ্যাঁ, মধ্যে আছে সংখ্যা 29টা বিন্যাস সংখ্যা হাড়। সবগুলাই। করোটির মধ্যে আছে হচ্ছে 29টা হাড়। তো করোটির মধ্যে করোটিকা বলছিলাম, করোটিকার মধ্যে কয়েকটা হাড় আছে দেখো। একটাকে বলতেছি তোমার হচ্ছে ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল, অক্সিপিটাল, স্ফেনয়েড, এথময়েড, এই 8টা হাড়। তাহলে করোটিকার মধ্যে কয়টা আছে? 8টা। এটা মনে রাখতে হবে। এখন এর মধ্যে কিছু 2টা হাড় আছে, আমি তোমাদের সিনায়ে দিচ্ছি, তোমাদের হচ্ছে বডিতে আমি তোমাদের দেখাই দিচ্ছি কোনটা কোন হাড়। তার আগে দেখো, তোমাদের এইখানে তোমাদের প্রশ্ন আসবে যে নিচের কোনটি করোটিকার জোড়স্থি, মানে যে হাড়টা জোড়ায় জোড়ায় অবস্থান করে, মানে দুইটা দেখো, এই যে প্যারাইটাল এবং টেম্পোরাল, ঠিক আছে? সরি, হ্যাঁ, প্যারাইটাল এবং টেম্পোরাল, এই যে দুইটা হাড় আছে, এই দুইটা আছে, দুইটা দুইটা করে আছে, বাকিগুলো সব একটা করে। প্যারাইটাল এবং টেম্পোরাল। টেম্পোরাল, এই এটা দুইটা তোমরা যদি হচ্ছে কনফিউজড হয়ে যাও, মনে রাখতে পারো পিটি দিয়ে। পিটি। পিটি হ্যাঁ, তুমি 2 একটা দিয়ে পিটি মনে দিয়ে রাখতে মনে পারো, রাখতে যে পারো, ওই যে পিটি শর্টকাট এখানে প্যারেড, লিখে নাও। যে জোড়া পিটি অস্থি প্যারেড হচ্ছে করে না পিটি, যে, এই পিটি, ঠিক হ্যাঁ আছে? তুমি যে পিটি প্যারেড করে না যে 2 পা দিয়ে করে, এই জন্য 2 হিসেবে তোমরা এটা মনে রাখতে পারো যে 2 দিয়ে প্যারাইটাল অস্থি, আর টেম্পোরাল অস্থি, টেম্পোরাল অস্থি, এই ঠিক আছে? এই দুইটা আর অস্থি বাদ দুইটা বাকি দুইটা যেগুলো আছে সবগুলো হচ্ছে তোমার কি একটা করে, ঠিক আছে? তাহলে সবগুলো করোটিকাল তোমাকে একটা যদি করে। বলে হ্যাঁ, যে করোটিক্যাল নিচের, অস্থিগুলোর ক্ষেত্রে। তোমাকে কিন্তু বিভিন্নভাবে কোশ্চেনটা দিতে পারে, ঠিক আছে? তাহলে করোটিকার মধ্যে মোট 8টা অস্থি আছে। তার মধ্যে কি কি আছে? ফ্রন্টাল আছে একটা, প্যারাইটাল আছে 2টা, টেম্পোরাল আছে 2টা, অক্সিপিটাল আছে একটা, স্পেনয়েড আছে একটা, এথময়েড আছে একটা। তো এখানে যে স্ফেনয়েড যেটা আছে, এটা লিখে নাও পাখির ডানার মতো, ঠিক আছে? এই যে স্ফেনয়েডটা দেখতে পাখির ডানার মতো, তোমাদের বিস্তারিত যখন পড়বো ওই তখন জানাবো, পরবর্তীতে যদি ক্লাস নেওয়া হয় তখন তোমরা জানতে পারবা পাখির ডানার মতো কোনটা। স্ফেনয়েডটা, ঠিক আছে? স্ফেনয়েডটা হচ্ছে পাখির হ্যাঁ, ডানার মতো। বাদুড়ের মতো বা প্রজাপতির মতো আছে মনে হয় আলিম হ্যাঁ হ্যাঁ, স্যারের অনেকটা বইতে। প্রজাপতির মতো বলা হয়েছে, পাখির ডানা বা প্রজাপতির মতো, বেশিরভাগ জায়গায় বাদুড়ের পাখির মতো বা ডানার কথাই বলা প্রজাপতির হয়েছে। মতো। আর এই যে ফ্রন্টাল যেটা আছে, এটা লিখে রাখো ঝিনুকের মতো, ঠিক আছে? জি ঝিনুকের মতো, ঝিনুকের মতো, ঠিক আছে? ঠিক আছে, লিখে নিছো? ওকে ওকে, এরপরে এই, তাহলে এইগুলা মনে রাখো। এরপর আছে মুখমণ্ডলীয় অস্থি, আমি তোমাদের দেখাই শেষ করে দেবো অল্প সময়ের মধ্যে। মুখমণ্ডল অস্থি মানে মুখে যেটা আছে, একটা আছে হচ্ছে ম্যাকজিলা, একটা আছে ম্যান্ডিবল। এই ম্যান্ডিবলের এখানে লিখে নাও তোমার হচ্ছে ম্যাকজিলা আছে হচ্ছে 2টা, ঠিক আছে? তো এই ম্যাকজিলা কিন্তু 2টা, ম্যান্ডিবল হচ্ছে একটাই। ম্যান্ডিবলের এখানে লিখে নাও এটা হচ্ছে ইউ আকৃতির একটা বোনস, ঠিক আছে? এটা হচ্ছে ইউ আকৃতির, ঠিক আছে? ম্যান্ডিবল, ম্যান্ডিবল এটা হচ্ছে ইউ আকৃতির একটা বোন। বলো বলো তো, মানবদেহে ইউ আকৃতির আর কি কি আছে? বলতে পারবা? না ভাইয়া। এই ম্যান্ডিবল একটা আছে, এরপরে দেখবো যে হাইওয়েড বলে একটা বোনস আছে, ওই হাইওয়েডটাও আছে ইউ আকৃতির, ঠিক আছে?
আর একটা আছে হচ্ছে হেনলির লুপ। হেনলির লুপ নাম শুনছো? জি ভাইয়া শুনি। নেফ্রনের একটা পার্ট হচ্ছে হেনলির লুপ, এই হেনলির লুপটা হচ্ছে ইউ আকৃতির, এগুলো মনে রাখতে হবে, ঠিক আছে? হাইড বোন, হেনলি লুপ, আরেকটা আছে তারপরে হচ্ছে তোমার, ডিওডেনামও আছে, ডিওডেনামও আছে হ্যাঁ হ্যাঁ ডিওডেনাম, ডিওডেনামও হচ্ছে ইউ আকৃতির। আর আরো একটা জিনিস আছে তোমাদের এই বইতে আছে, সেটা হচ্ছে মলাস্কা পর্বের যে প্রাণী আছে না, এই মলাস্কা পর্বের প্রাণীদের যে পৌষ্টিক তন্ত্র আছে, ঠিক আছে, এগুলো লিখে নাও। পৌষ্টিক তন্ত্র আছে, এইটা হচ্ছে ইউ আকৃতির পৌষ্টিক তন্ত্র, ঠিক আছে? তাহলে ইউ আকৃতির কি কি আছে এগুলো কিন্তু মনে রাখতে হবে। ওকে, তাহলে এটা হচ্ছে ম্যান্ডিবল একটা আছে, হাইওয়েড একটা আছে, হেনলি লুপ একটা আছে, ডিওডেনাম একটা আছে, আর হচ্ছে মলাস্কার পর্বের প্রাণীর পৌষ্টিক তন্ত্র। ওকে, এটা মনে রাখো। আর কি কি বোনস আছে এখানে? এখানে আছে হচ্ছে তোমার জাইগোম্যাটিক বোনস, ন্যাসাল, ল্যাক্রিমাল, ইনফেরিয়র ন্যাসাল কনকাভ, ভোমার, প্যালাটাইন, ঠিক আছে? আর কানের মধ্যে তিনটা বোনস আছে, এই তিনটা একটু দেখে নাও, যেহেতু টাইম চলে যাচ্ছে তোমরা আরেকবার একটু জয়েন দেবো, আমি তোমাদের এই বোনসগুলো একটু দেখাই দিব, ঠিক আছে? চলে আসছো সবাই? জি ভাইয়া। আচ্ছা ওকে, তো আমরা যেখানে ছিলাম, তাহলে কি কি আছে, তাহলে যেহেতু টাইম একটু আসছে আমরা আরো একটু ধীরে ধীরে বলি। তাহলে এখানে আছে কি কি, মুখমণ্ডলীয় অস্থির মধ্যে আছে ম্যাকজিলা, ম্যান্ডিবল, জাইগোম্যাটিক, নেজাল অস্থি। নেজাল অস্থি মানে নাকের পাশে যেটা আছে নেজাল, আমি দেখাবো তোমাদের চিত্রে এখন। ল্যাক্রিমাল, ঠিক আছে, ইনফিরিয়র নেজাল কনকা আছে, ভোমার আছে, আর প্যালেটাইন আছে, ঠিক আছে? তাহলে তোমাদের এত কিছু মনে না রাখলেও তোমরা এখানে মনে রাখবা কোনটা কোনটা অবস্থা। দেখো আগের মধ্যে যে যে দুইটা ছিল, বা দুইটা ছিল, যেটা বলছিলাম আমরা পিটি, পিটি দিয়ে বলছিলাম প্যারাইটাল এবং টেম্পোরাল, এই দুইটা হচ্ছে জোড়া অস্থি। আর এখানে মনে রাখবা সিঙ্গেল আছে দুইটা, ঠিক আছে? এই একটা হচ্ছে তোমার ম্যান্ডিবল এবং আরেকটা হচ্ছে ভোমা, ঠিক আছে? তোমরা মনে রাখতে পারো সিঙ্গেল কোনটা, তাহলে এখানে হচ্ছে এমভি বা মিলিভোল্ট দিয়ে মনে রাখতে পারো, ঠিক আছে? একটা হচ্ছে ম্যান্ডিবল, একটা হচ্ছে ভোমার, এটা হচ্ছে সিঙ্গেল। আর উপরে ছিল হচ্ছে আমাদের কি, প্যারাইটাল আর টেম্পোরাল, ঠিক আছে? এর উপরে দুইটা ছিল জোড়া, আর এই দুইটা হচ্ছে সিঙ্গেল, বাদ বাকি সব হচ্ছে জোড়া। তো মুখমণ্ডলীয় অস্থি আছে কয়টা? 14টা, এটা মনে রাখতে হবে, 14টা, ঠিক আছে? 14টা। শেয়ার করুন। স্ক্রিন শেয়ার করিনি আমি, তাই না? আচ্ছা ওয়েট, না ভাইয়া। জানি ভুলে যাচ্ছি আমি সবকিছু, কেন বললাম না? তোমাদের যদি এই মুখমণ্ডলীয় অস্থির নাম মনে রাখতে কষ্ট হয় তাহলে তোমরা ছন্দ ব্যবহার করেও মনে রাখতে পারো। ছন্দটা একটু দিয়ে দাও তেমন না। মামার জানালায় ভ্রমর পালাই। জানালায় প্রথম আচ্ছা ফর দেখো, ম্যাকজিলা, আমি তোমাদের বলে তারপরে দিচ্ছি এখানে, ম্যান্ডিবল, আমি তোমাদের দিচ্ছি জানালা, হচ্ছে, আমি তোমাদের দেখাই দিচ্ছি এখানে ছন্দটা হচ্ছে হবে মামার জানালায় ভ্রমর পালাই, মামার ঠিক আছে? জানালায় ভ্রমর পাই। প্রথম মো ফর ম্যাকজিলা, সেকেন্ড ফর ম্যান্ডিবল, জানালায়, জানালায় বর্গীয়তে আছে জাইগোম্যাটিক অস্থি, দন্তন্যতে আছে ন্যাসাল অস্থি, হ্যাঁ, তারপরে আছে লতে আছে ল্যাক্রিমাল অস্থি, ভতে ভোমার, পতে প্যালেটিন, আর রস্বইতে ইনফিরিয়র ন্যাসাল কঙ্কা। এখানে হচ্ছে ভ্রমর পালাই, এটা তোমরা একটু একটু মামার জানালায় ভ্রমর পাই, পাইতে পতে আছে প্যালেটিন আর রস্বইতে আছে ইনফিরিয়র ন্যাসাল কঙ্কা। ঠিক আছে? তোমরা এটা লিখে দিতে পারো মামার জানালায় ভ্রমর পাই, ঠিক আছে? আমি এইভাবে তোমাদের আর কি গুছাই লিখে দিলাম, তোমরা একটা স্ক্রিনশট দিয়েও রাখতে পারো, সমস্যা নেই। তো এইগুলো হচ্ছে তোমার এই অস্থিগুলো এখানে মনে রাখতে পারো, ঠিক আছে? আর অস্থির নামগুলো মনে রাখার জন্য মনে রাখার সুবিধা একটা টেকনিক, বুঝতে হবে। পারছো তোমরা বিষয়টা? জি ম্যাম। আচ্ছা, তো দেখো এরপরে দেখো কানের মধ্যে তিনটা অস্থি আছে, কয়টা? তিনটা। এই সবগুলোই কিন্তু জোড় অস্থি, মনে রাখতে হবে, সবগুলো আছে জোড় অস্থি। এবং এটাও মনে রাখার একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে MIS, মিস, ঠিক আছে? মিস আসে না, মিস, তিনটা দিয়ে মনে রাখতে পারো, ঠিক আছে? মেয়েদের ক্ষেত্রে এমতে হচ্ছে ম্যালিয়াস, আইতে হচ্ছে ইনকাস, এসতে হচ্ছে স্টেপিস, ঠিক আছে?
বুঝতে পারছো? তাহলে জি। কানের মধ্যে তিনটা, ঠিক আছে, ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস, ঠিক আছে। এবং এখানে তোমরা আরো একটা জিনিস লিখে নাও, সেটা হচ্ছে তোমার এই যে ম্যালিয়াস, হ্যাঁ, এটা দেখতে হচ্ছে হাতুড়ির মতো, ঠিক আছে, হাতুড়ির মতো। এখান থেকে কোশ্চেন আসে প্রায়, হাতুড়ির মতো। কোনটা কিসের মতো দেখতে? ম্যালিয়াস দেখতে কিসের মতো? হাতুড়ির মতো। হাতুড়ির মতো, ঠিক আছে। আর ইনকাস দেখতে কিসের মতো বলো তো? কেউ বলতে পারবা? জানি না ভাইয়া। এটা হচ্ছে নেহাই। নেহাই বলে একটা জিনিস পাওয়া যায় তো এক সময়, ঠিক আছে, নেহাইয়ের মতো। জিনিসটা আমি কখনো দেখিনি, তবে মনে রাখো ইনকাস দেখতে নেহাইয়ের মতো, ঠিক আছে। আর স্টেপিস যেটা আছে এটা হচ্ছে ত্রিকোণাকার, ত্রিকোণাকার বা ঘোড়ার জিনের পাদানির মতো, ঠিক আছে, ত্রিকোণাকার বা ঘোড়ার পাদানির মতো, ঠিক আছে, ঘোড়ার পাদানি। এখানে আমি একটু বলি মাসুদ, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। অল্প একটু অ্যাড করি। এখানে যে ম্যালিয়াস অস্থিটা আছে, ম্যালিয়াস অস্থিটা থাকে সে টিম্পেনিক, একদিকে থেকে টিম্পেনিক পর্দার সাথে যুক্ত থাকে, আরেকদিকে ইনকাসের অস্থির সাথে যুক্ত থাকে। আর স্টেপিস যেটা, যেটা সবচেয়ে ছোট যে অস্থি, মানবদেহের যে ক্ষুদ্রতম অস্থি, যেটা তোমাদের ভাইয়া আগেই বলছে যে স্টেপিস অস্থি মানবদেহের সবচেয়ে ক্ষুদ্রতম অস্থি, এটা এটা থেকে একদিকে ইনকাস অস্থির সাথে যুক্ত থাকে, অন্যদিকে ফিনেস্টা ওভালিস নামক একটা ছিদ্রের সাথে যুক্ত থাকে, যার মাধ্যমে মানে শব্দ তরঙ্গ আর কি একদিক থেকে আরেক দিকে প্রবাহিত করে, ওকে বুঝছো? তোমাদের, আর ইনকাস অস্থিটা মেলিয়াস অস্থি আর স্টিপিস অস্থিকে সংযুক্ত করে রাখে। ঠিক আছে, তোমাদের চিত্র দেখালে তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে। আমি তোমাদের বেসিকটা একটু বলে নিয়ে তোমাদের চিত্রে চলে যাচ্ছি এখনই। তো এরপরে দেখো আরেকটা বলতেছে হাইওয়েড। হাইওয়েডের আকৃতি কেমন বলো তো? একটু আগে বললাম ভাইয়া কি আকৃতির। ওকে, ইউআকৃতি। তাহলে আমরা কিন্তু করটির মোট টোটাল কয়টা অস্থি আছে আমরা কিন্তু পড়ে ফেলছি, ঠিক আছে। বলো তো তাহলে কানের কর্ণ অস্থি হাইওয়েড, কয়টা? হাইওয়েড হাইওয়েড অস্থিটা কিন্তু ইউ আকৃতির, যেটা কিন্তু নিচের চোয়ালের সাথে মানে ম্যান্ডিবলের সাথে আর ল্যারিংস এর মাঝখানে বা হ্যাঁ হ্যাঁ। স্বরযন্ত্রের মাঝখানে অবস্থিত থাকে এই হাইওয়েড অস্থিটা, বুঝছো? হাইওয়েড অস্থিটা কিন্তু শিশুকাল থেকে 40 বছর বয়স পর্যন্ত তরুণাস্থি হিসেবে থাকে, কিন্তু 40 বছর বয়সের পরে এটা পূর্ণাঙ্গ অস্থিতে পরিণত হয়ে যায়। ঠিক আছে, তাহলে এরা হাইওয়েড তাহলে প্রথম দিকে তরুণাস্থি হিসেবে থাকে এবং কত বছর থাকে? 40 বছর, এবং 40 বছর পরে সেটা অস্থি হয়, মানে হাড় হয়, ঠিক আছে। তোমাদের এই বিষয়গুলো কিন্তু বইতে নাই, এই যে হাইওয়েড অস্থি সম্পর্কে যেটা বললাম এগুলো কিন্তু বইতে ডিটেলসে নাই। এই জন্য কিছু কিছু বিষয় যেগুলো তোমরা লিখে রাখবা। আচ্ছা, বুঝতে পারছো তোমরা মোটামুটি? আচ্ছা ওকে, শোনো আমি তোমাদের মডেলটা একটু দেখাই দিব। বাট হচ্ছে আমার মানে এখনই একটা, আমি তো তোমরা একটু জানো না আমি একটু ফ্রিল্যান্সিং করি, আমার একটা বায়ার আর কি নক দিছে। এখন ওনার সাথে আমাকে একটু কনভারসেশনে বসতে হবে, এই জন্য আমি একটু নিচ্ছি। তোমাদের নেক্সট দিন আমি এই মডেলটা একটু দেখাই দিব, ঠিক আছে। জি ভাইয়া। তোমাদের এই বডি থেকে তোমাদের একটু দেখাই দিব, আমাকে একটু মানে যেতে হচ্ছে আনফরচুনেটলি, ঠিক আছে। আমি তোমাদের দেখাচ্ছি, তোমরা যদি লাইনে থাকো আমি তোমাদের স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি আসলে কি কথা হয়, যে বায়ার আসলে কি কাজ দিচ্ছে আমাকে, বা আমার হচ্ছে